আচ্ছা, ঠিক আছে, তোমরা সকলে হাতের কাছে খাতা পেন রাখবে। কিছু বিষয় আমরা সম্মিলিতভাবে আলোচনা করব, আর কিছু বিষয় আমরা লিখে নেব। মোটামুটি ভাবে দেখা গেছে যে ইন্টারভিউর কোশ্চেন যদি হয়, প্রথমে তো বলি, এখানে আমরা মানে প্রথম ধাপটা পেরিয়ে পরের ধাপে যখন যাচ্ছি, ওখানে পরের ধাপে দুটো অংশ দেখতে পাবো। একটা ডেমো টিচিং দিতে হবে একটা, আর আর একটা হচ্ছে আমাদের ইন্টারভিউ হবে। তো এই ইন্টারভিউটা যদি মোটামুটি ভাবে এটাকে দেখি, এটার জন্য আলাদা করে তোমরা জ্ঞান ভিত্তিক প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়ে না। মানে বিষয়টা কি রকম, যে তুমি যদি ভাবো যে তুমি কোন কোন করে দাও, বিষয় নিয়ে ওখানে পড়াশোনা অনেকজন। করবে। হ্যাঁ, হ্যাঁ, বলো। হ্যাঁ, যদি তুমি ভাবো যে কোন বিষয় পড়তে হবে বা কি বইপত্র লাগবে, নোটস লাগবে, এইরকম ভাবে আলাদা করে বইপত্র কিনে বা নোটস কিনে প্রিপারেশনটা ঠিক হয় না ইন্টারভিউতে। কারণ এর আগের বছর 17 ব্যাচে যারা পেয়েছিল, সেইখানটায় একজন এসে বলছিল যে ইন্টারভিউ কক্ষে একজন ঢুকেছে, সে ঢোকার পরে তাকে দেখেই ইন্টারভিউয়াররা বুঝতে পেরে গেছে এর একে চাকরি দেবে না ওরা, দেখা মাত্রই। কারণ প্রথমেই যে বিষয়টা দেখে সেটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট। ইন্টারভিউতে যে বিষয়টা দেখা হয়, যে আদর্শ শিক্ষকের আচরণ বিধি, এটা ওই ব্যক্তির মধ্যে আছে নাকি। আদর্শ শিক্ষকের আচরণ বিধি মানে আমরা মোটামুটি ভাবে যেটা দেখেছি, শিক্ষকোচিত আচরণ, শিক্ষকোচিত পোশাক, ভদ্র মার্জিত পরিশীলিত, এই যে শব্দগুলো শিক্ষকের সঙ্গে ব্যবহার হয়, যে বিশেষণগুলো, সেই এই বিশেষণগুলোর রিফ্লেকশন তোমার পার্সোনালিটি থেকে আসছে নাকি। যদি এগুলো রিফ্লেকশন তোমার পার্সোনালিটি থেকে আসে, তাহলে ওরা তোমাকে যোগ্যতা বিবেচনা করবে। যদি এগুলো না আসে, তাহলে তোমার যোগ্যতা বিবেচনা করবে না। তো এইগুলো তো আর তুমি কোনো রকম ভাবে শুধু তোমার জ্ঞানটুকুটাকে বাড়িয়ে এটা কমপ্লিট করতে পারবে না। যেটুকু জ্ঞান ওনারা ওখানে দেখেন, যেটুকু জ্ঞান ওনারা দেখেন, সেটা হচ্ছে যে তোমার সাধারণ জ্ঞান আছে নাকি, তোমার ভদ্রতা নম্রতা আছে নাকি, এই বিষয়গুলো ওনারা দেখেন। তো সেইটার জন্য মোটামুটি আমরা এইবারে যে যে প্রশ্নগুলো হয়, মানে খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নেই। ইন্টারভিউ মানে হচ্ছে একটা সাক্ষাৎ। এই যে ইন্টারভিউ বা সাক্ষাৎ, এই এই জন্য এটাকে সাক্ষাৎকার পদ্ধতি বলে। যেখানে ইন্টারভিউ ভাঙলে যদিও আমরা দেখছি যে অন্তর্দর্শন, মানে ওরা আমার ভেতরে আমার ব্যক্তিটাকে বুঝতে চাইছে, কিন্তু সেই বুঝতে যাওয়াটা ওরা বুঝতে চাইছে, সেটা আমি কিছু নিয়ন্ত্রণ করতে পারবো না। আমার সঙ্গে হবে ওখানে একটা সাক্ষাৎ হবে। তো সেই জন্য তোমরা প্রথমেই দেখবে, যারা ইন্টারভিউ দিয়েছে দেখবে প্রথমেই যখন যায়, তো সেখানে সৌজন্য আলাপ হিসাবে তোমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদের নাম কি। এবার বাড়িতে বাড়ি সংক্রান্ত কিছু, বা তোমাকে হয়তো জিজ্ঞেস করবে যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন, বা আপনি কেন, অনেক কিছু তো কাজ আছে, আপনি কেন এই প্রফেশনে আসতে চান। এই ধরনের কিছু সৌজন্য প্রশ্ন হয়। সৌজন্য প্রশ্নের পরে তারপরে ওনারা আর একটু যে বিষয়গুলো জানতে চান, তোমার সম্পর্কিত কিছু প্রশ্ন জানতে চাইবেন, তুমি যে এলাকা থেকে যাচ্ছ সেই এলাকার কিছু আঞ্চলিক ইতিহাস ভূগোল জানতে চাইবেন। তার সঙ্গে সঙ্গে সাম্প্রতিক তথ্যাবলী কিছু যদি থাকে, সেগুলো সম্পর্কে ওনারা কিছুটা আগ্রহ দেখান। বিশেষ ব্যক্তি টেক্তি কে আছেন জড়িয়ে, শিক্ষার সঙ্গে জড়িয়ে, বা অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারী দু চারটি ব্যক্তি জিজ্ঞেস করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে এই পেশাতে যখনই তুমি নিযুক্ত হবে, তখন এটার কিছু সিচুয়েশন বেস কোশ্চেন বলে, এটা তোমরা শুনেই থাকবে। এই সিচুয়েশন বেস কোশ্চেন গুলো তোমাদের কাছে রাখা হয়, যেটা দেখে ওনারা এটা বোঝার চেষ্টা করেন যে তুমি পরিস্থিতি, এরকম পরিস্থিতি স্কুলে বাস্তব পরিস্থিতি যদি হয়, সেগুলো কিরকম ভাবে সামলাবে। তো এইটার যতগুলো প্রশ্ন হয় সেইগুলো আমরা এক একটা ধাপে ধাপে করে এক একদিন এক একটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই তোমাদের বলেছিলাম, মানে সোম বুধ শুক্রের মধ্যে কবে কি হবে এটা বলেছিলাম সম্ভবত। না স্যার, বলা হয়নি বোধহয়। আচ্ছা, সোম বুধ শুক্র বলেছিলেন মনে হয়, সন্ধেবেলা 7:30।
আচ্ছা, তাহলে একটু তোমরা তোমাদের সঙ্গে মানে কথাবার্তা বলে ইয়ে করে নি যে আমরা ৩ টে ভাগ করছি। একটা একটা রাখছি ডেমোর জন্য, একদিন রাখছি ডেডিকেটেড ডে, একদিন রাখছি সিচুয়েশন বেস কোশ্চেন গুলো আলোচনা করব, আর একদিন রাখছি ইন্টারভিউর প্রসেসটা নিয়ে আলোচনা করব। তো আজকে তাহলে এক কাজ করি, আজকে আমরা তোমরাই বলো কোনটা নিয়ে শুরু করি। আজকে প্রথম ইন্টারভিউ নিয়েই শুরু করা যাক। ইন্টারভিউ কিরকম হবে, ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন হয়? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হুম, তাহলে তোমরা একটু খাতায় লিখে রাখবে। আমি তোমাদের কিছু নোটস দিয়ে দেবো, যেগুলো তৈরি করা হয়েছে, এর আগেও দেওয়া হয়েছিল। কিছু জন, একজন দুজন পেয়েছে, অর্ক যেমন ভর্তি হয়েছিল অফলাইন ব্যাচে, ওর কাছে আছে। তো মোটামুটি ভাবে প্রথম তোমাকে সৌজন্য আলাপের ক্ষেত্রে প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবে যে আপনার নাম। তুমি যখনই যাবে জিজ্ঞেস করবে আপনার নাম। এবার যখনই তুমি তোমার নাম বলবে, তখন তোমার নাম থেকে কিছু প্রশ্ন তৈরি হবে। মানে এরকম ভাবে বোঝার চেষ্টা করো ব্যাপারটা। সেটা হচ্ছে যে ওখানে ওনারা আছেন যারা, ওনারা আছেন কিন্তু প্রশ্ন মানে করার জন্য। ওদের কাজটাই হচ্ছে প্রশ্ন করা। তো কাজটা যেহেতু ওদের প্রশ্ন করা, সেই জন্য ওনারা সবসময় প্রশ্ন করবেন। তো এই যে প্রশ্ন করছেন ওনারা এই প্রশ্নটা কোথা থেকে আসছে? হাওয়া থেকে তো আসছে না। তুমি যা বলবে তার প্রত্যুত্তরে ওনারা প্রশ্ন করবেন। ধরো তোমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, যে মুহূর্তে তুমি হয়তো নাম বলছো আমার নাম অমল বা আমার নাম মল্লিকা, কিছু একটা বলছো, সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবেই অমল থেকে বা মল্লিকা থেকে ওদের মনে প্রশ্ন তৈরি হচ্ছে। তাহলে ওরা হয়তো জিজ্ঞেস করবে, আচ্ছা অমল, তাহলে অমল পালেকারের নাম কখনো শুনেছেন? এরকম হয়তো জিজ্ঞেস করলো। বা হয়তো মল্লিকাকে বলছে যে মল্লিকা তো একটা ফুলের নাম, এই ফুলের বৈজ্ঞানিক নাম আপনি জানেন কি? এই রকম মানে, তাহলে তুমি যখনই তোমার নাম বলছো, তোমার নাম সংক্রান্ত যা যা প্রশ্ন হতে পারে সেইগুলো তোমাকে আগে এটা নিয়ে প্রস্তুত হতে হবে। কি কি তোমার নামের অর্থ কি, নাম সংক্রান্ত যদি কোনো অন্য কোনো বিশেষ্য থাকে সেই বিশেষ্য সম্পর্কে ভালোভাবে জেনে যাওয়া। তোমার নামের নেমসেক যদি কেউ থাকেন, সমনামী যেটা বলে, তাহলে সেই সমনামী সম্পর্কে তথ্যগুলো বিশেষভাবে জেনে যাওয়া। তাহলে এখানে তোমার নাম সম্পর্কিত প্রশ্ন যেটা, এটা তুমি এইভাবে হ্যান্ডেল করতে পারবে। অনেকের ক্ষেত্রে হয়েছে কি, সে নামের অর্থ বলে দিয়েছে, নামের এমন কোনো অর্থ যেটা হয়তো তাদের অজানা, বা যে বিষয়টা নিয়ে তারা ভাবনা চিন্তা করেনি এর আগে, সেইটা বলার পর সেটা শুনে তারা খুব খুশি হয়েছেন, বাহ এটা তো খুব ভালো বলেছেন, এরকম তো তো এটাকে কেউ বলেনি, এবং ওইটাই তাদের নাম্বার বাড়িয়ে দিয়েছে অনেকটা। তাহলে নাম সংক্রান্ত তথ্য, নাম সংক্রান্ত তথ্যের পরে তোমাদের যেটা জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে যে উম কোথা থেকে আসছেন বা নিজের সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, এইবার বলি, নিজের সম্পর্কে যখন কিছু বলুন বলবে, এটা খুবই ভাইটাল একটা প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর কিভাবে তুমি হ্যান্ডেল করছো সেটার ভিত্তিতেই ঠিক হয়ে যায় অনেকখানি যে তুমি কতটা স্কোর করতে পারবে না পারবে। ব্যাপারটা একটু মানে ওদের দিক থেকে ভেবে দেখো, ইন্টারভিউয়ারের দিক থেকে ভেবে দেখো। ওনারা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ইন্টারভিউ নিয়ে যাচ্ছেন, এক একদিনে হয়তো 40-50 জন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করছেন। সেখানটায় তারা জিজ্ঞেস করছেন যে নিজের সম্পর্কে কিছু বলো, নিজের সম্পর্কে কিছু বলুন। এবার নিজের সম্পর্কে কিছু বলুনে সবাই ধরো গতানুগতিক পদ্ধতিতে শুরু করছে যে আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার বাবা মা এই করেন, আমি অমুক জায়গা থেকে আসছি, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো শুনতে শুনতে মানে ওই যেটা মনে হয় না, ব্লা ব্লা ব্লা, একই ধরনের কথা সকাল থেকে শুনে যাচ্ছি, বিরক্তি আসাটা খুবই স্বাভাবিক। তো এইটাকে আমরা কিভাবে মানে অল্প শব্দে কিভাবে বেশিটা বলে দেবো, সেইটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? কারণ আমরা ওই রকম ভাবে বলতে অভ্যস্ত নই। মানে তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে দেখবে তুমি তোমার মনের কথাটা না সঠিক শব্দ দিয়ে বাক্য দিয়ে প্রকাশ করতে পারছো না, তোমাকে অনেক কিছু কথা হয়তো বলতে হচ্ছে। তো এইটা আমরা রিলেট করতে পারি, একটা একটা ইমাজিনেশন করো। সেটা হচ্ছে তোমাকে যদি বলা হয় যে তোমার মুখে 1 চামচ দুধ দেওয়া হচ্ছে, 1 চামচ দুধ দিলে তোমার আহ মুখ যতটা মানে তোমার জিভ যতটা রসনা পাবে, সেই 1 চামচ দুধটাই যদি ঘন করে ক্ষীর করে দেওয়া হয়, সেই 1 চামচ ক্ষীরে কিন্তু তোমার মুখ অনেকখানি রসনা পাবে। তো ওই একই ব্যাপার আমরাও তাই করব, ক্ষীরের মতন অনেকখানি তথ্য অল্প করে প্রকাশ করব। তাহলে আমাদেরকে করতে হবে প্রথমে যে যে শব্দগুলো
না বললেও কোনো যা কিছু যায় আসে না, সেই শব্দগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। কিরকম ভাবে কোন শব্দগুলো না বললে কিছু যায় আসে না? যেমন ধরো যদি জিজ্ঞেস করে আপনার সম্পর্কে কিছু বলুন, তার আগেই যদি তোমার নামটা জিজ্ঞেস করে নিচ্ছে আপনার নাম কি, তুমি তোমার নাম যথারীতি বলে দিয়েছো, তারপরে নিজের সম্পর্কে কিছু বলুন বললে তুমি আবার আমার নাম এরকম ভাবে বলবে না। তখন এরকমটা বলতে পারো বড়জন, হ্যাঁ যে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, তারপরে তুমি বাকি তথ্য বলতে পারো। আচ্ছা, তারপরে যে বিষয়গুলোকে বাদ দিয়ে দিতে হবে সেটা হচ্ছে যে তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, তোমার গ্রামের নাম, এগুলো বলবে না। ওনারা তোমার বাবা মায়ের নাম জানার আগ্রহী নন, বা ওনারা তুমি কোন গ্রামে থাকো কোন শহরে থাকো সেটাতে ওনারা খুব একটা আগ্রহী নন। ব্যাপারটা ওনারা কলকাতাতে থাকছেন, কলকাতাতে যে সমস্ত মানুষজন থাকেন তারা জেলার সমস্ত কিছু ডিটেলসে জানেন না, প্রত্যেকটা জেলার মফস্বল শহর হয়তো জানেন, হ্যাঁ, বা সেই জেলা। তাহলে তুমি যখন কলকাতাতে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তুমি স্বাভাবিকভাবেই কোন জেলা থেকে আসছো, সেটা কোন মহকুমা বা কোন থানা, এইটাই বড়জোর বলতে পারো, তার থেকে বেশি তথ্য বলবে না। তাহলে তুমি তোমার সম্পর্কিত তথ্য বলতে গিয়ে তুমি কোন জেলা থেকে আসছো বা কোন থানা থেকে আসছো জেলার সঙ্গে সঙ্গে এইটুকুটা বলবে, তাহলে ওখানে অনেকটা শব্দ দেখা কমে যাবে তোমাদের। তারপরে এরকমটা যদি হয় যে তারপরে সবাই বলে যেরকম ভাবে যে আমি আহ অমুক স্কুল থেকে এত সালে মাধ্যমিক পাস করেছি, তারপরে এত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি, তারপরে বলবে, কেউ বলবে স্নাতক করেছি, বা কেউ বলবে ডিএলএড করেছি, ইত্যাদি ইত্যাদি, বা কেউ আগে ডিএলএড করে পরে স্নাতক। এই বিষয়গুলোতেও অনেকখানি শব্দ ব্যয় হয়ে যাচ্ছে। আর এইটাতে তুমি যদি এরকমটা বলো যে প্রথাগত শিক্ষা সম্পন্ন করার পরে আমি শিক্ষক প্রশিক্ষণ নিয়েছি, তাহলে এখানেই দেখো সবটুকু বলা হয়ে যাচ্ছে। প্রথাগত শিক্ষা মানে সবাই যেমন করে, মাধ্যমিক দিয়েছি, তারপরে উচ্চ মাধ্যমিক করেছি, তারপরে স্নাতক করেছি, বা শিক্ষক প্রশিক্ষণ করেছি। আমি এটা জেনারেল বলছি, অনেকে আছে যারা হয়তো ইঞ্জিনিয়ারিং করেছে বা অন্যান্য প্রফেশনাল কোর্স করেছে, ছাত্রছাত্রীদের মধ্যে আছে তারা পরে আবার ইঞ্জিনিয়ারিং এ চাকরিও করেছে, বা কেউ অন্য কোনো পেশাতে ছিল সেখান থেকে ছেড়ে এসে আবার ডিএলএড করেছে, এরকম আছে। সেরকমটা যদি থাকে তবে উল্লেখ করবে, যদি সেরকম কিছু না থাকে তবে উল্লেখ করার প্রয়োজন নেই। তাহলে এখানে এটাই বলে দেবে যে প্রথাগত শিক্ষা সম্পন্ন করার পরে তারপরে শিক্ষক প্রশিক্ষণ নিয়েছি। তাহলে এইবার আহ হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে নিজের সম্পর্কে বলার ক্ষেত্রে আমরা এরকম ভাবে ভাগ করেছি। নিজের সম্পর্কে বলা তুমি দু রকম বা তিন রকম ভাবে অ্যাপ্রোচ করতে পারো। একটা, এটা হচ্ছে প্রথাগত পদ্ধতি, যে তুমি বলছো যে আমি অমুক জেলা থেকে এসেছি, অমুক এলাকা থেকে এসেছি, প্রথাগত শিক্ষা সম্পন্ন করে ইত্যাদি ইত্যাদি করেছি। যদি তোমার জীবনে এমন কোনো যুদ্ধ থাকে বা এমন কোনো গল্প থাকে, বা যে বিষয়গুলো তুলনামূলকভাবে আমাদের মনকে নাড়া দেয়, স্বাভাবিক মানে সমাজে মানুষের মনকে নাড়া দেয়, এই বিষয়গুলো যদি থাকে তবে তুমি সেগুলো উল্লেখ করতে পারো। কিরকম উল্লেখ করতে পারো, মানে এই ব্যাপারটাই সাইকোলজিটা আরেকটু বোঝা যাক, যে যেহেতু তুমি যা কিছু উচ্চারণ করবে তোমার উচ্চারণের ভিত্তিতেই কিন্তু তোমার পরবর্তী প্রশ্ন তোমাকে সম্মুখীন হতে হবে। তুমি যা শব্দ বলবে তার ভিত্তিতেই পরে প্রশ্ন আসবে। তো এই ব্যাপারটা হচ্ছে মানে ফুটবল খেলার মতো, তুমি যেরকম ভাবে পাস দেবে সেরকম ভাবেই তোমার কাছে আসবে, এই ব্যাপারটা আর কি। তো এইটা যদি বুঝতে হয় তাহলে তুমি এটা বুঝে যেতে পারলে তুমি অনেকটা ইন্টারভিউকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারবে। কিরকম নিয়ন্ত্রণ করতে পারবে, আমাকে যেমন মেসেঞ্জারে একজন মা বলছিলেন যে তার একটা স্পেশাল চাইল্ড আছে, সিডাব্লিউএসএন, তার এডিএইচডি আছে বাচ্চাটার। তো সে চাইছে যেন সে এই প্রসঙ্গটা ইন্টারভিউ বোর্ডে রাখতে পারে, কারণ সে স্বাভাবিকভাবেই সেই যখন এডিএইচডি চাইল্ড বা স্পেশাল চাইল্ডের মা এই বিষয়টা রাখবে, তখন তার কাছে প্রশ্ন এই সংক্রান্ত আসবে, এবং এইটা সে অনেক ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে, কারণ আসলেই সে কাজটা করছে খুব সুন্দরভাবে, মাতৃত্বের কাজটা করছে। তো এইটা তোমাদেরকে একটু বুঝতে হবে, যে তুমি যা বলবে সেখান থেকেই কিন্তু ওনারা প্রশ্ন করবেন। তো এরকম বিষয়টা থেকে, যেমন আমাদের আগের ব্যাচে একজন ছিল, সে 2017-তে সে চাকরি পাচ্ছিল না, পরীক্ষার পর দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছিল বলে সে কিন্তু কেরালাতে চলে গেছিল কাজ করতে, মানে আমরা যেমন দেখছি পরিযায়ী শ্রমিকের বিষয়, সে ওখানে পরিযায়ী শ্রমিকের মতো কাজ করতে গেছিল বাইরে। এবং ইন্টারভিউ বোর্ডে তাকে যখন জিজ্ঞেস করা হয় সে বলে এরকম আমি এরকম কৃষক পরিবার থেকে এসেছি, এবং তারপরে সে এটাও বলে যে কাজ করতে এরকম বাইরে কেরলে গেছিলাম। এইটা তার জন্য যথেষ্ট পজিটিভ হয়েছে।
স্বাভাবিকভাবে ওনারা দেখবেন লড়াইটা, যে একটা কৃষক পরিবারের ছেলে, হ্যাঁ, যে পরিযায়ী শ্রমিক হিসাবেও কাজ করেছে, সে ইন্টারভিউ বোর্ডে আজকে আসছে। এটাই মানে মাধুর্য, ভারতীয় বাংলার শিক্ষার মাধুর্য। তো সেরকম যদি তোমাদের কোনো লড়াই থাকে, সেই লড়াইটা তুমি সুন্দরভাবে এইখানে রাখতে পারো, এবং এই ক্ষেত্রে কোনো ধরনের হীনমন্যতায় ভুগবে না। যে অনেকে মনে করে যে আমি আহ চাষবাস করি, আমি কি এটা বলতে পারি, বা কেউ হয়তো ভাবছে যে আমি তো সারাদিন কিছুই করি না, আমি তো বাড়িতেই থাকি। তো বাড়িতেই থাকি, বাড়ির সমস্ত কাজ সামলাই, হ্যাঁ, তো আমি কি এটা বলতে পারি? এই এই চিন্তা ভাবনাটা আমাদের সীমাবদ্ধতা। তুমি যেটা করছো সেটা তুমি গর্বের সঙ্গে বলবে। কেন গর্বের সঙ্গে বলবে? তুমি যদি এই নিজের মধ্যে যদি হীনমন্যতা থাকে, তাহলে তুমি এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিকে ওনারা অতটাও সুযোগ্য বলে মনে করবেন না। ধরো আমার বাবা কৃষক, সেটা যদি আমি না স্বীকার করি, তাহলে তো আমি আমার বাবাকেই অস্বীকার করছি। তাহলে তুমি যে কাজটা করছো, সেটা যেমন কাজই হোক না কেন, কাজ ছোট না বড়, এটা আমাদের সমাজে তৈরি করে দেওয়া ভাবনা চিন্তার দ্বারা আমরা প্রভাবিত হই। কেউ হয়তো প্রাইভেট স্কুলে কাজ করছে, এবং সে বলছে যে স্যার আমি প্রাইভেট স্কুলে পড়াচ্ছি, আমি কি এই কথাটা বলবো? এবার কেন জিজ্ঞেস করছে? কারণ ওখান থেকে তার বিভিন্ন প্রশ্ন আসছে, যে প্রাইভেট স্কুলে কেন পড়াচ্ছেন আপনি, তাহলে কেন সরকারিতে আসতে চান, ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো সে কিভাবে হ্যান্ডেল করবে। সেইগুলো আমরা এক এক করে শিখবো, আমরা কিভাবে ওই পরিস্থিতিগুলো হ্যান্ডেল করব। কিন্তু যে বিষয়টা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি, সেটা হচ্ছে তুমি যে কাজটা করছো, সেই কাজটা হীনমন্যতার সঙ্গে, মানে হীনমন্য ভাব পোষণ করবে না সেই কাজটার জন্য। তুমি একদম সাবলীল ভাবে সেই কাজটা করছো, সেটা তুমি আগে নিজে বিবেক থেকে স্বীকার করো, তারপর তুমি ওখানে বলবে যে হ্যাঁ, তুমি কোন কাজের সঙ্গে যুক্ত আছো। তারপরে বাকি তথ্য যেগুলো আসবে, প্রশ্ন যেগুলো আসবে, সেগুলো আমরা কিভাবে সামলাবো সেটা আলোচনা করছি। তো আরেকটু ফিরে যাচ্ছি পিছনে। সেটা হচ্ছে যে আমরা নিজের সম্পর্কে কিছু বলতে বলাতে আমরা দু তিন রকম ভাবে অ্যাপ্রোচ রাখতে পারি। একটা প্রথাগত ভাবে, যে তুমি যেরকম ভাবে পড়াশোনা শেষ করে ওখানে এসছো। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় হচ্ছে, অনেকে এরকম ভাবে বলেন যে আহ, পিছন দিকে ফিরে যাওয়া। যখনই হয়তো বললো যে নিজের সম্পর্কে কিছু বলুন, একটু অন্যরকম ভাবে উপস্থাপন করছে। কিরকম ভাবে উপস্থাপন করছে? যে বলছে যে স্যার, আজকে আপনাদের সম্মুখে এই যে চেয়ারে বসার সৌভাগ্য হয়েছে, দিয়ে তার পেছনে তার জীবনের গল্পটা শুরু করছে। মানে ব্যাপারটা এরকম ভাবে বোঝার চেষ্টা করো, তুমি হচ্ছে ডিরেক্টর, তোমাকে একটা মুভি বানানোর কথা বলা হয়েছে। এই মুভিটা তুমি কি রকম ভাবে বানাবে, এটা নির্ভর করছে সম্পূর্ণ তোমার ওপরে। তো ডিরেক্টরের মুনসিয়ানার ওপরে বোঝা যায় যে সে মুভি কতটা ভালোভাবে, চলচ্চিত্রটা কত সুন্দরভাবে দর্শকের সামনে উপস্থাপিত করতে পারছে। তো কেউ প্রথাগতভাবে বলবে, কেউ রিভার্সে বলবে, পিছন দিক থেকে শুরু করবে। বা এমনও হতে পারে যে এমন কিছু একটা সিদ্ধান্ত, মানে এমন কিছু একটা ঘটনা যেটা তোমার জীবনে ঘটেছিল, যেটা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। হয়তো তুমি এমন কোনো শিক্ষকের সংস্পর্শে চলে এসছো, বা তোমার বাবা মা বা তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ একজন ছিলেন যিনি আদর্শ শিক্ষক, যার দ্বারা তুমি অনুপ্রাণিত হয়েছো, এবং তখন তোমার মনে হয়েছে যে আমার শিক্ষকতাই করা উচিত, পেশা একমাত্র হওয়া উচিত। এবং সেটাই তোমার জীবনকে প্রভাবিত করেছে বলে তারপর থেকে তুমি বাকি সমস্ত কাজ, মানে অন্যান্য পেশার বদলে তুমি শিক্ষকতার পেছনেই মাটি কামড়ে পড়ে আছো। এরকমটা যদি হয়, তাহলে সেই ব্যাপারটাও নিজের সম্পর্কে কিছু বলাতে উল্লেখ করবে। তাহলে তোমরা মোটামুটি ভাবে এই ব্যাপারটা ভেবে নাও, নিজের সম্পর্কে কিছু বলাতে তোমাদের প্রস্তুতিটা যেরকম হবে, পারতপক্ষে অপ্রয়োজনীয় শব্দগুলো ছেঁটে ফেলতে হবে। এবং এই অপ্রয়োজনীয় শব্দ বলতে, যে তুমি নাম যদি বলো, নাম বলার প্রয়োজন নেই, তুমি কোথা থেকে, কোন জেলা থেকে, কোন থানা থেকে এসছো, এটুকুই বলো। এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনের সাল কিচ্ছুটি উল্লেখ না করে এরকমটা বলবে, প্রথাগত শিক্ষা সম্পন্ন করার পর শিক্ষক প্রশিক্ষণ এইটা সম্পন্ন করেছি। এবং তার সঙ্গে সঙ্গে তোমার জীবনের বিশেষ কোনো গল্প যদি থাকে, তাহলে সেই গল্পটা বলবে। তাহলে এইখানটাই আমরা প্রথম দিনে মানে বা প্রথম ইয়েতে নিজের সম্পর্কে কিছু বলুন, এই বিষয়টা আমরা মনে হয় কিছুটা বুঝতে পেরেছি। যদি তোমাদের তোমাদের এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে তাহলে বলো। না
আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি বাকিরা মনে হয় বুঝতে পেরেছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই যদি তোমাদের এই স্যার, এই এই বিষয়ে। স্যার, হ্যাঁ হ্যালো, বলো। হ্যালো। হ্যাঁ বলো। বলছিলাম যে আপনি বলতে চাইছেন যে নিজের সম্পর্কে বলার যে পিছন দিক থেকে যে বলার যে আইডিয়াটা হ্যাঁ, বললেন, হ্যাঁ, সেটা যদি মানে আরেকটু যদি একটু যদি উদাহরণ দিয়ে হ্যাঁ, আরেকটু অবশ্যই যদি অবশ্যই ইলাবোরেট করে অবশ্যই বিপুল, হ্যাঁ বলছি। দেখো, ব্যাপারটা আরেকটু বোঝা যাক, মানে আমরা আরেকটু ইমাজিন করি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে প্রথাগত পদ্ধতি, যে প্রথাগত পদ্ধতিতে তুমি তোমার মানে জন্ম থেকে একেবারে চাকরি পাওয়ার আগে পর্যন্ত জীবনটাকে তুমি বলছো যে তুমি অমুক জায়গায় জন্মেছো, তুমি অমুক পরিবারে জন্মেছো, তুমি প্রথাগত শিক্ষা সম্পন্ন করেছো, পরপর এরকম আসছে। এবার এইটাকেই ভাবো, ধরো সাউথ ইন্ডিয়ান একজন ডিরেক্টর আছেন মণিরত্নম, তিনি এমন ভাবে মুভি বানান যে মুভিটা হয়তো রিভার্সে হচ্ছে, কোনো একটা ঘটনা ঘটে গেল, দিয়ে সেই ঘটনার রিভার্সে গিয়ে উনি গল্পটা দেখাচ্ছেন। তো এটা যদি একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে যদি এটাকে উপস্থাপন করতে পারো, এটা খুব আকর্ষণীয় একটা মেথড বা অ্যাপ্রোচ। হ্যাঁ, ট্যাপটা নিয়ে যাও। হ্যাঁ, এটা খুব আকর্ষণীয় একটা অ্যাপ্রোচ। কিরকম? সেটা হচ্ছে যে তুমি এরকম ভাবে বলছো যে হয়তো বলো নিজের সম্পর্কে কিছু বলুন। তুমি আগে কৃতজ্ঞতা জানালে যে ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার, এই সুযোগ দেওয়ার জন্য। তো আমি আজকে যে আপনাদের সম্মুখে এই এই বসে আছি চেয়ারে, তো এইটা জন্য, এইটার পেছনে যে গল্পটা আছে, মানে এটা এই সৌভাগ্য অর্জন করেছি এত সালের টেট, পশ্চিমবঙ্গ সরকার নির্ধারিত বা প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্ধারিত টেট পরীক্ষাটির মাধ্যমে, টেট পরীক্ষাটি পাস করার পর, এবং তার জন্য এই টেট পরীক্ষার যোগ্যতা মান অর্জন করার জন্য যে ডিএলএড প্রশিক্ষণ প্রয়োজন, সেই প্রশিক্ষণটি আমি প্রথাগত শিক্ষা সম্পন্ন করার পরে অমুক সময় সম্পন্ন করেছিলাম। ফোন এখানে তো পেলাম না, নিচে নিয়ে দেখো, হয়তো ট্যাবের সঙ্গে কানেক্ট করেছিল হয়তো। হ্যাঁ, তাহলে এই এই মানে এই ব্যাপারটা একই, যে তুমি প্রথাগত শিক্ষা সম্পন্ন করার পর ডিএলএড করেছো, তারপরে তুমি টেট পরীক্ষা দিয়েছো, পাস করেছো, এটা না বলে পিছন দিক থেকে আসা, রিভার্স মোডে আসা। বুঝতে পারছি। এবার আমি তোমাদেরকে শুধু প্যাটার্নটা বলছি, তোমাদের প্রত্যেকের জীবনের লড়াই আলাদা আলাদা। এই প্যাটার্নের মধ্যে তোমাদের জীবনের লড়াইয়ের রিফ্লেকশন যাতে হয়, সেই সংক্রান্ত শব্দ তোমরা লিখবে, বা তোমরা একটা করবে যে তোমরা নিজের সম্পর্কে কিছু বলুন, এইটা প্রত্যেকেই লিখবে নিজের মতন করে, দিয়ে লিখে সেটা আমাকে দেবে বা গ্রুপে দেবে। এবং সেইখানটায় যে যে শব্দগুলো এডিট করা প্রয়োজন হচ্ছে বলে যদি মনে হয়, তাহলে আমরা সেগুলো এডিট করে নেব, দিয়ে মোটামুটি ভাবে একটা আলোচনা যেটা রাখা যেতে পারে, উপস্থাপন করা যেতে পারে ইন্টারভিউতে, সেটা মোটামুটি ভাবে ঠিক করে নেব। এই বিষয়ে আর একটা বলি, দীর্ঘ এতদিন ধরে যারা ইন্টারভিউ দিয়ে আসছে বা এখনো যারা প্রস্তুতি নিচ্ছে, তাদের একটা, তারা প্রায় এই জিনিসটা তারা অবজার্ভ করছে, যে তারা যা প্রস্তুতি নিয়ে রাখুক না কেন, যখন ইন্টারভিউতে যাচ্ছে, মক ইন্টারভিউতে হোক বা সে আসলে যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে, সে যেরকমটা প্রস্তুতি নিয়ে রেখেছিল সেই রকমটা কিন্তু হচ্ছে না ওখানে। সে হয়তো সারাদিন ধরে প্রস্তুতি নিয়ে রেখেছে, আমি এই এই শব্দগুলো বলবো, এইরকম এরকম ভাবে উপস্থাপন করব, কিন্তু যখন সে বোর্ডে আসলেই উপস্থিত হচ্ছে, তখন দেখা গেল সে যা ভেবেছিল পুরো উপস্থাপনটা হয়তো কিছুটা কিছুটা বা বেশ কিছুটা পাল্টে গেল। এবং এইটা নিয়ে অনেকেই দুশ্চিন্তা করছে, দিয়ে যারা হয়তো মক দিচ্ছে তারা বলছে যে স্যার আমি তো এরকমটা ভেবে এসেছিলাম, কিন্তু সেগুলো তো বলতে পারলাম না। এইটা নিয়ে দুশ্চিন্তা করলে তোমাদের পারফরমেন্স খারাপ হবে, কারণ এটা খুবই স্বাভাবিক, এটা দুশ্চিন্তা করা বিষয় নয়। দেখো, এরকম নয় যে আমরা সবাই মেশিনে তৈরি করা প্রোডাক্ট, যে কোনো একটা ব্যাচের অমুক লাইসেন্স নম্বরে একদম হুবহু সবাই একই প্রোডাক্ট বেরোবে। আমাদের প্রত্যেক দিন, আমাদের প্রত্যেকটা দিন কিন্তু আলাদা আলাদা হয়। এই একই সূর্য উঠছে, কিন্তু একই সূর্য প্রত্যেকদিন আলাদা আলাদা ভাবে সকালের অনুভূতি দিচ্ছে। তুমি সেই একই ডাল ভাত খাচ্ছ, কিন্তু প্রত্যেকদিন আলাদা ভাবে অনুভব করছো। সেই রকম ভাবে তুমি তোমার জীবনের গল্প প্রত্যেকবার যখন বলবে, প্রত্যেকবার কিন্তু আলাদাই হবে। একটা শিল্পী যদি ছবি আঁকে, সে প্রত্যেকবার একই বিষয় নিয়ে ছবি আঁকলেও প্রত্যেকটা ছবিই আলাদা হবে, কারণ এটাই ম্যানিফেস্টেশনের নিয়ম।
তো স্বাভাবিকভাবে তুমি মোটামুটি ভাবে একটা প্রস্তুত করে মুখস্থ করবে না। তুমি মোটামুটি ভাবে কি তথ্যটা আছে, সেই তথ্যটা কি কি তথ্য দিতে চাইছো সেইটুকুটাই শুধু লিখে রাখবে। এবং উঠতে হবে না, এখানে পড নেই এত বড়। ঠিক আছে, থাক। হ্যাঁ, তুমি এটা মোটামুটি ভাবে একটা প্রস্তুত করে রাখবে। সেই প্রস্তুত করার পর তোমরা গ্রুপে দেবে, গ্রুপে দেওয়ার পর আমরা সেই সংক্রান্ত একটু আলোচনা করব। আচ্ছা বিপুল ছাড়া আর বলো তোমাদের এই বিষয় যদি জানার থাকে, না হলে আমরা পরের কনসেপ্টে যাব। স্যার বলছে যে আপনি তো জানেন যে হুম। আমি মানে লুপাস বা সেলিতা, সেটা কি বলা যাবে বা সেটা কিভাবে বলবো? হ্যাঁ, তুমি এটা বলবে। এটা এটা যেহেতু মানে একটা রেয়ার কন্ডিশন, হ্যাঁ, তো সেটা অবশ্যই বলবে যে তুমি তোমার লড়াইটা যে নিজের সম্পর্কে কিছু বলুন, তো ওই কথাটা উল্লেখ করবে যে এরকম একটা অটো ইমিউন ডিজিজের সঙ্গে লড়াই করেও, মানে জীবন যুদ্ধে লড়াইয়ের সঙ্গে সঙ্গে এরকম একটি অটো ইমিউন ডিজিজের সঙ্গে লড়াইও আমাকে প্রতিনিয়ত করতে হয়, এই কথাটা বলতে পারো এরকম ভাবে। স্যার, বল। বলছি আমি অনেকক্ষণ পর জয়েন হলাম যান্ত্রিক হুম। গোলযোগের কারণে। এতক্ষণ কি কি হুম। আলোচনা হয়েছে যদি একটু সংক্ষেপে বলেন খুব ভালো হয়। সংক্ষেপে এটা মানে এটাই হচ্ছিল যে ইন্টারভিউতে কোশ্চেন কি কি হতে পারে। তো কোশ্চেন কি কি হতে পারে, তো এটা দেখো যে ওরা, ওদের দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা কোশ্চেন করবে এসে। আর ওখানে আমরা যাচ্ছি, আমরা প্রশ্নের উত্তর দেব বলে যাচ্ছি, মানে দে আর অ্যাসাইন টু কোশ্চেন। তো কোশ্চেনটা হাওয়া থেকে আসবে না। আমরা যা জবাব দেব বা আমরা যে কথাগুলো বলবো সেই কথার ভিত্তিতে ওরা প্রশ্ন তৈরি করবেন। তো সেই ক্ষেত্রে তুমি কি কথা বলছো, কিভাবে বলছো, সেই বিষয়গুলো নির্ভর করছে। মানে তুমি চাইলে তোমার ইন্টারভিউ প্রসেসটা তুমি নিজেই নিয়ন্ত্রণ করতে পারো অনেকখানি। তো এই একটা এই এই আলোচনাটা হচ্ছিল নিজের সম্পর্কে কিছু বলুন বলতে বললে সেখানে কি রকম ভাবে উপস্থাপন করবে। তো সেখানে প্রথমেই আমরা অপ্রয়োজনীয় শব্দগুলো ছেঁটে ফেলার কথা ভাবনা চিন্তা করছি। যে নিজের সম্পর্কে বলুন বলতে বললে তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার গ্রামের নাম, বা তোমার বাবা মা কোন পেশার সঙ্গে জড়িত, তোমার কত সালে মাধ্যমিক কোন স্কুল থেকে, কত সালে উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে, এইগুলো বলবোই না। আমি শুধু বলবো যে কোন জেলা থেকে আসছি, কোন থানা থেকে আসছি, এবং ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাল উল্লেখ করবো না, কারণ অনেকের একই সঙ্গে ডিএলএড গ্রাজুয়েশন হয়তো কম্বাইন্ড হয়ে গেছে, কোনো একটা ইয়ার কমন পড়ে গেছে। তো একেবারে এই কথাটা বলবো যে প্রথাগত শিক্ষা সম্পন্ন করার পরে আমরা শিক্ষক প্রশিক্ষণ নিয়েছি। তাহলে দেখো অল্প অল্প কথার মধ্যে অনেকখানি বলা হয়ে যাবে। তো এটা নিয়ে বলছিলাম সকলকেই যে নিজের সম্পর্কে কিছু বলুন বলতে বললে তুমি মোটামুটি ভাবে একটা প্রস্তুতি নিয়ে রাখবে যে তুমি কিভাবে উপস্থাপন করবে, এবং যে প্রস্তুতিটা তুমি নিচ্ছ সেটা গ্রুপে লিখে দেবে। তাহলে গ্রুপে লিখে দিলে আমরা সেটা নিয়ে একটু ওয়ার্ক করতে পারবো, আমরা বলতে পারবো যে কোথায় কোথায় পাল্টে দিলে সেই ব্যাপারটা আর একটু শ্রুতি মধুর হবে। হ্যাঁ, তো এই মোটামুটি এইটুকুই আলোচনা হয়েছে। তোমরা যদি ধন্যবাদ এইটুকুটা স্যার। বুঝে যাও তাহলে পরের কনসেপ্টে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আর কারো এই এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার নিজের সম্পর্কে এটা মোটামুটি কত সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে, হয় মানে হ্যাঁ, 45 হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ডের হ্যাঁ, মধ্যে? ঠিক দীপিকা, ঠিক। এটা হ্যাঁ, এটা একটা ভালো সঙ্গত প্রশ্ন। কত সময়ের মধ্যে বলতে হবে যদি বলা যায়, অবশ্যই 1 মিনিটের নিচে রাখতে হবে। এবং 45 সেকেন্ড যেটা বলছে এটা এটা আসলেই তাই। 40-45 সেকেন্ডের মধ্যে বা সর্বোচ্চ 50 সেকেন্ড, 50-52 সেকেন্ডের মধ্যে যদি আমরা রাখতে পারি তাহলে এটাকে একটু মানে ভালো নজরে দেখা হয়। কারণ ওরা, ওদের মধ্যে যেন কোনো রকম ভাবে বিরক্তি না আসে। দেখা যাচ্ছে যে নিজের সম্পর্কে কিছু বলুন বলতে বললে যারা 1.5-2 মিনিট ধরে এই বক্তব্যটা রাখছে, তাতে করে ওনারা প্রচুর বিরক্ত হয়ে যান, এবং সেই বিরক্তি রিফ্লেকশন আমাদের নম্বরে চলে আসে। তো আমরা 45 সেকেন্ড অনেক সময়, 40 সেকেন্ডও অনেক সময়। তুমি দেখো এই যে যে কথাগুলো বললাম যে প্রথাগত শিক্ষা সম্পন্ন করার পর যদি বলো যে ডিএলএড করেছি, হ্যাঁ, এত সালে, কত সালে টেট পাস করেছো সেটা বলার পর তুমি এরকম ভাবে ইন্টারভিউ দেওয়ার জন্য যোগ্য বিবেচিত হয়েছো, এইটুকুটা বলতে দেখো তোমার হয়তো 15 সেকেন্ড সময় লাগছে, 15-20 সেকেন্ড সময় লাগবে। তো ওইটা আমরা যদি শব্দগুলোকে কমিয়ে নিই তাহলে, যেমন আমরা ভালো শিল্পীদের ক্ষেত্রে দেখেছি না, তারা অল্প রেখা দিয়ে অনেকখানি ছবি প্রকাশ করে দেয়।
তো ওইটাই আমাদের হবে যে অল্প শব্দ দিয়েই আমরা অনেকখানি বক্তব্য প্রকাশ করে দেবো। তো ওই 40 সেকেন্ড আমরা যেরকম ভাবে প্রস্তুতি নিচ্ছি তাতে 35-40 সেকেন্ডের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। ছিলাম, যদি কেউ কোনো হ্যাঁ। কর্মক্ষেত্রে যুক্ত ছিল আগে, তো সেক্ষেত্রে সে হুম। কিভাবে উপস্থাপন করবে বিষয়টাকে? মানে আগে কর্মক্ষেত্রে যুক্ত ছিল, এখন নেই? এখনো আছে, আগে হয়তো বাইরে কোথাও ছিল, এরকম যদি থাকে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওই আমরা যে কাজটা করছি সেই কাজটা অবশ্যই বলবো যে আমি কোন কাজের সঙ্গে যুক্ত আছি। মানে ব্যাপারটা হচ্ছে দেখো, আমি তুমি যদি দেখো যে প্রাইভেটে যারা জব করে বা যারা ইঞ্জিনিয়ারিং পাস করে, যে কোনো প্রফেশনাল কোর্সে দেখো, প্রফেশনাল কোর্সের ভাগটা আগে বলে দিই, মানে কোনগুলোকে প্রফেশনাল কোর্স বলে। এইচএস পাস করার পরে, মূলত এইচএস ধরে নিচ্ছি আমি মানদণ্ড, এইচএস পাস করার পরে কেউ এমবিবিএস করে, কেউ নার্সিং করে, তারপরে তার সঙ্গে সঙ্গে কেউ ল পড়ে ওকালতি, কেউ লাইব্রেরি সায়েন্স পড়ে। এইগুলো সমস্তই প্রফেশনাল কোর্স। সে ঠিক একই রকম ভাবে ডিএলএড বা বিএড এগুলোও একটা প্রফেশনাল কোর্স। তো এই প্রফেশনাল কোর্সে যেমন আমরা দেখেছি ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এ যখন আসে কলেজ ক্যাম্পাসিং এ বা অন্য কোথাও জব যখন যায়, সে ইন্টারভিউ দিতে যায়, তখন তাকে প্রথমেই জিজ্ঞেস করে যে আপনি তো এত সালে পাস করেছেন, তারপরে আপনি কি করছিলেন? তো তারপরে আপনি কি করছিলেন এর যদি যুক্তিসঙ্গত উত্তর খুঁজে না পায়, তাহলে কিন্তু ওরা চাকরিতে রাখে না। তো সেই জন্য তোমরা যদি কেউ কোনো ধরনের কাজ করো, সেটা কিন্তু একটা বড় পজিটিভ দিক। তোমার একটা ওপেনিং আছে, তো সেটা বলবে। এবং সেইটা কি তোমার শিক্ষকতা ছাড়া অন্য কোনো ধরনের কাজ? হ্যাঁ স্যার, শিক্ষকতা ছাড়া কোম্পানিতে কাজের এক্সপিরিয়েন্স আছে স্যার। হ্যাঁ, যদি কেউ কোনো ধরনের কোম্পানিতে কাজ করো বা কেউ বাড়িতে কাজ করো, তাহলে ইঞ্জিনিয়ারিং তোমাকে লাইনে স্যার এরকমটা এক্সপিরিয়েন্স আছে স্যার। হ্যাঁ, বলো। ইঞ্জিনিয়ারিং লাইনে স্যার এক্সপিরিয়েন্স আছে স্যার। ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স আছে, তাহলে বলবে সেটা যে কারিগরি বিদ্যা আমার ছিল, কারিগরি বিদ্যা সংক্রান্ত এরকম কাজের অভিজ্ঞতা। এবার এখান থেকে প্রশ্ন যেটা হবে, তাহলে সেটা জিজ্ঞেস করবে যে আপনি তাহলে ইঞ্জিনিয়ারিং ছেড়ে কেন শিক্ষকতাতে আসতে চান, তাই তো? মানে তোমার মধ্যে যে যেটা কাজ করছে, যে চিন্তাটা কাজ করছে, তাহলে তোমাকে যদি এরকম ভাবে কাউন্টার কোশ্চেন করে আপনি ইঞ্জিনিয়ারিং ছেড়ে কেন প্রাইমারিতে আসতে চান, তাই তো নাকি? হ্যাঁ স্যার। এইটার একটা সব থেকে ভালো সলিউশন আমরা এরকম ভাবে পেয়েছি, যে যদি তোমাকে বলে যে আপনি অমুক চাকরি করছেন বা অমুক কাজ করছেন, তো ওটা ছেড়ে কেন আপনি শিক্ষকতাতে আসতে চাইছেন? বা যদি এটা বলে যে বা মানে কাছাকাছি প্রশ্ন, যে আপনি শিক্ষক কেন হতে চাইছেন, জগতে অনেক পেশাই তো আছে। তো এটার একটা সন্তোষজনক উত্তর আছে, অনেক উত্তর আছে, কিন্তু এটার একটা সন্তোষজনক উত্তর হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের যেটা মনে হয়, যে শিক্ষকতাটা আমার প্যাশন। তাহলে শিক্ষকতা যদি প্যাশন হয়, তাহলে দেখো এখানে অনেক অনেক মানে মিটে যাচ্ছে, অনেক দ্বন্দ্ব মিটে যাচ্ছে। শিক্ষকতা আমার প্যাশন বলে আমি ঘুরে ফিরে যেটা আমার প্যাশন আমি সেটাই করতে চাইবো। এবং যেটা আমার প্যাশন সেই কাজের সঙ্গে যদি আমি নিজেকে যুক্ত রাখতে পারি, তবে জব স্যাটিসফ্যাকশন হয়। আর জব স্যাটিসফ্যাকশন যদি থাকে, তাহলেই কিন্তু আমি সমাজকে ভালো ফিডব্যাক দিতে পারবো। আমি যে কাজটা করছি সেই কাজটা যদি আমাকে ভালো না বেসে বাধ্য হয়ে করতে হয়, তাহলে সেখানে আমার সন্তুষ্টিও থাকবে না কাজে। আর সন্তুষ্টি যদি কাজে না থাকে, তাহলে আমি সমাজকে ভালো ফিডব্যাকও দিতে পারবো না, মানে আমি রিটার্নে কিছুই দিতে পারবো না। তো সেই একটা কারণে আমরা এরকম ভাবে বলতে পারি যে শিক্ষকতাটা আমার প্যাশন, বা শিক্ষকতাটা মানে এই পেশাটাই আমার স্বপ্ন, বা এটা আমার ভালোবাসা। তো এই কাজটা করতে পারলে, এই কাজের সঙ্গে আমি যুক্ত থাকতে পারলে জব স্যাটিসফ্যাকশন থাকবে। এইটা মোটামুটি সন্তোষজনক উত্তর। এটা যদি একটু ভালোভাবে বলা যায় এরকম ভাবে, মানে তুমি যদি আসলেই মানে বিবেক থেকে বলো যদি, এবং সেই ফিলটা যদি তোমার কথায় থাকে, যে শিক্ষকতা আমার প্যাশন ম্যাডাম, বা শিক্ষকতা আমার প্যাশন স্যার, এবং প্যাশনের ক্ষেত্রে তো কোনো অপশন হয় না, তো সেই জন্য আমি শিক্ষকতাতেই থাকতে চাই, তো এটা বলতে পারো। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে, তাহলে তুমি শিক্ষকতা না করে কেন ইঞ্জিনিয়ারিং এ চাকরি করছো? তো সেইখানটায় আমাদের উত্তর হবে যে এম, জীবন ধারণের জন্য তো কিছু করতে হবে। তো এখন স্যার যেটা মানে যেটা এই মুহূর্তে আমার কাছে ভালো করার মতন আছে এইটাই করতে পারছি, কিন্তু আমি আমার মানে ওই অমরকান্তি যেমন রোদ্দুর হতে চাইছিল, আমি ওরকম ভাবে আমি শিক্ষকতাতেই থাকতে চাইছি বা ফিরে আসতে চাইছি। তো সেটার জন্যই স্যার পরীক্ষা দেওয়া, সেটার জন্য ইন্টারভিউতে আসা,
রিম্পা কিছু মেসেজ করছো, বলো কি জানতে চাইছো বলো। আচ্ছা, পিঙ্কু আনমিউট স্যার আমি করতে একটা পারছো না। কথা জানতে চাইছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি বর্তমানে একটি বেসরকারি বাংলা মাধ্যম স্কুলে শিক্ষকতা করি। আচ্ছা। হ্যাঁ, যদি আমাকে প্রশ্ন করা হয় যে আপনি হুম তাহলে যে বেসরকারি স্কুল থেকে সরকারি স্কুলে কেন করতে চান, হুম হুম হ্যাঁ প্রশ্ন এরকম হতেই পারে। হ্যাঁ, হুম ওখানে তো আপনি ঠিক ঠিক শিক্ষকতা কাজই করছেন, তারপর সরকারি মাধ্যম স্কুলে কেন শিক্ষকতা করতে চান, তখন আমি উত্তরটা কেমন ভাবে দেবো? ঠিক ঠিক খুব স্বাভাবিক। আচ্ছা, আহ এইটা খুব সঙ্গত একটা প্রশ্ন যে বেসরকারি, তোমারটা বাংলা মাধ্যম স্কুল তাই তো সুমি? হ্যাঁ হ্যাঁ, বাংলা মাধ্যম স্কুল। বাংলা মাধ্যম। আচ্ছা, বেসরকারি বাংলা মাধ্যমে করছো বা কেউ হয়তো বেসরকারি ইংলিশ মিডিয়ামে করছে। এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আমরা যদি এই রকম ভাবে ব্যাপারটা মানে বুঝতে চাই, রিয়ালাইজ করি, সেটা হচ্ছে যে আমরা যে ডিএলএড এ যে প্রশিক্ষণ করেছি, সেই ডিএলএড এর প্রশিক্ষণে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কথা বলেছে, তাই তো? জয়ফুল লার্নিং, হ্যাঁ, ভারমুক্ত শিখন, সবটাই শিক্ষার্থী কেন্দ্রিক। মানে ধরো কেউ একটা ব্যবসা করছে, সেই ব্যবসাটাই সেই যদি ভালো ব্যবসায়ী হয়, তাহলে ভালো ব্যবসায়ী হলে সে কিন্তু কাস্টমারের স্যাটিসফ্যাকশনটাই আগে গুরুত্ব দিয়ে দেখবে, যে ইফ কাস্টমার ইজ স্যাটিসফাইড দেন আই এম স্যাটিসফাইড টু। তো এইরকম স্যার, ভাবে ভাবলে যেমন হ্যালো। ভালো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, রিম্পা বলো, এতক্ষণ শুনতে পাচ্ছি। সাউন্ড আসছিল না। আচ্ছা, আপনি ও উত্তরটা দিয়ে দেন, তারপরে আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যেমন কোনো একজন ব্যবসায়ী সে যেমন কাস্টমারকে স্যাটিসফাই করতে পারলে যেমন সে যেমন উন্নতি করে। তো সাইকোলজিক্যালি যদি দেখা যায় আমাদের ডিএলএড এর ক্ষেত্রে যে বলা আছে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, দেখো সেই শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা কিন্তু বেশিরভাগ বেসরকারি বা কর্পোরেট স্কুলগুলোতে আমরা দেখতে পাই না। ওখানটায় শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা নয়, ওখানে হচ্ছে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। এবার এটা ঠিক শিক্ষক কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা বললেও আবার কম বলা হবে। কেন? কারণ ওখানে শিক্ষকরা ম্যানেজমেন্টের কথাই চলেন। তাহলে আমরা এটা কি বলতে পারি তাহলে ম্যানেজমেন্ট কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা? কিন্তু দেখা যাচ্ছে ম্যানেজমেন্ট কারা, ম্যানেজমেন্ট কেন এরকমটা করছে, কারণ ওখানে অভিভাবক যা চাইছে ম্যানেজমেন্ট সেটাই টিচারদেরকে করতে বলছেন। তাহলে কোথাও গিয়ে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য যে মানে টোটাল সাইকোলজি, এতদিনে যে সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, সে যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কথাকে এত গুরুত্ব দিচ্ছে, সেটা কোথাও গিয়ে যেন ওই সমস্ত স্কুলগুলোতে দেখা যাচ্ছে না। তো সেই জন্য এটা বলবে যে আমাদের সরকারি স্কুলে যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে, সেই ধরনের পরিবেশ কিন্তু সেই সমস্ত স্কুলগুলোতে স্যার নেই। তো সেই জন্য আমি আহ সেই ধরনের স্কুলেই আর কি আসতে চাই, যেখানে আমি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ করতে পারবো। এই এই ধরনের শব্দগুলো তোমাকে উচ্চারণ করতে হবে। এবার তাহলে বলবে যে তাহলে আপনি তো ওখানে একটা শিক্ষকতার কাজ করছেন, তাহলে আপনার মতে শিক্ষকতার কাজ ওটা ছেড়ে কেন এই শিক্ষকতাতে আসতে চাইছেন? এর সঙ্গে অবশ্যই থাকবে, যেহেতু সরকারি চাকরির একটা আলাদা মর্যাদা আছে, তো সেটাও একটা বাস্তব, সেটাও তোমাকে হালকা করে বলতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে স্যার আহ, এই সরকারি স্কুলে চাকরি করার কিছুটা সামাজিক মর্যাদা বেশি, তুলনামূলকভাবে বেশি। হ্যাঁ, সেটিও একটি কারণ, এটাও বলে দেবে। তাহলে কি মনে হবে যে হ্যাঁ তুমি আসলেই বানিয়ে কথা বলছো না, তুমি আসলেই সৎ ব্যক্তি, তুমি যেটা সত্যি সেটাই উপস্থাপন করছো। স্যার, এই ক্ষেত্রে একটা প্রশ্ন তো হতে পারে যে হ্যাঁ। যে শিক্ষা ব্যবস্থা, যে ম্যানেজমেন্ট টাইপের যে শিক্ষা ব্যবস্থার কথাটা আপনি বললেন যে বেসরকারি স্কুলে, হুম। তাহলে আপনি একজন ডিএলএড করেছেন, সেক্ষেত্রে আপনি সেখানে কি পরিবর্তন করার চেষ্টা করেছেন বা কি করতে মানে কিভাবে কিছু পরিবর্তন করার চেষ্টা করেছেন কি? মানে কিসের বুঝতে পরিবর্তন, কোথায়? ওই স্কুলে? উম, হ্যাঁ, 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 হ্যাঁ। প্রাইভেট স্কুলে? উম, হ্যাঁ। হ্যাঁ, ঠিক প্রাইভেট ঠিক। স্কুলের যে কথাটা আপনি বলতে চাইছেন, যেটা বললেন আর কি আপনি, হ্যাঁ বুঝতে পারেন? হ্যাঁ, বুঝতে পারছি। প্রাইভেট স্কুলে যে মানে ম্যানেজমেন্টের মানে চাহিদার ভিত্তিতেই যেহেতু হয়, তাহলে সেখানে
শিক্ষক হিসাবে আপনি কিছু পরিবর্তন করতে চেয়েছেন বা পেরেছেন নাকি, তাই তো? হ্যাঁ স্যার, এইরকমই কথাটা বলতে চাইছে। হুম। হ্যাঁ, তাহলে যে এইখানটায় একজন শিক্ষক, আমরা যদি সরকারি স্কুল দেখি তাহলে সরকারি স্কুলে যে শিক্ষা ব্যবস্থাটা আছে সেই শিক্ষা ব্যবস্থাটা মোটামুটি একটা ধরো ত্রিভুজ আকারে, মানে টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে যদি বলি সেটা ত্রিভুজ আকার আছে, যেখানে একটা বিন্দুতে আছে শিক্ষক, একটা বিন্দুতে আছে শিক্ষার্থী, আর একটা বিন্দুতে আছে পাঠ্যক্রম। তাহলে এই তিনটে বিন্দু বা যে আমরা মানে শিক্ষা ত্রিভুজ যেটা পাচ্ছি, বেসরকারি স্কুলে গেলে কিন্তু সেখানে অনেকগুলো মানে বাহু চলে আসছে। সেখানে শিক্ষক আছেন, আবার শিক্ষার্থী আছে, তার সঙ্গে সঙ্গে পাঠ্যক্রম আছে, এবং তারপরে ম্যানেজমেন্ট আছে। তাহলে এবং ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কেন এগুলো করছে, কারণ অভিভাবক আছে। তাহলে এইখানে আমরা দেখছি 4টে বা 5টা আলাদা আলাদা বাহু চলে আসছে বা আলাদা আলাদা কোণ চলে আসছে। তাহলে 3টে কোণ থাকলে আমি সেখানে যে কোনো একটা কোণ বা একটা বাহু যতটা প্রভাবশালী হবে, মানে আমি যদি 100-কে 3 দিয়ে ভাগ করলে 33% পাচ্ছি, 100-কে 5 দিয়ে ভাগ করলে 20% পাচ্ছি। তো সেই জন্য ওখানে বেসরকারি স্কুলে শিক্ষকের করার মানে নিজের থেকে কিছু করার চান্স অনেকটাই কম থাকে তুলনামূলকভাবে, মানে নিজে উদ্যোগ নিয়ে কিছু করার। হ্যাঁ, এইবার যেগুলো শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে ওখানে, সেই ক্ষেত্রে পরিবর্তনের কথা কিরকম ভাবে পরিবর্তন হতে পারে, একটাই পরিবর্তনের জায়গা আছে ওখানে। অভিভাবকদের যখন পেরেন্ট টিচার মিটিং হয় তখন অভিভাবকদের মধ্যে থেকে এই ধারণাটা, মানে যে শিক্ষকতার যে মানে শিক্ষকের যে পড়াশোনার যে চাপ বাচ্চাদের উপরে, সেই চাপটা যেন না হয় সেই সংক্রান্ত কিছু তথ্য অভিভাবকদের সঙ্গে শেয়ার করা। কিন্তু এটা একটা অচলায়তন হয়ে আছে। মানে ব্যাপারটা হচ্ছে এর মধ্যে এখান থেকে আরেকটা প্রশ্ন চলে আসছে। দেখো অনেকজন হয়তো দেখা গেল প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত আছে। তাহলে সেই প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকে যদি, তখন তাকে জিজ্ঞেস করবে যে, "আপনি কি প্রাইভেট টিউশনকে সমর্থন করেন? বা আপনি চাকরি পেয়ে যাওয়ার পর কি প্রাইভেট টিউশন করবেন?" এই ধরনের কথাবার্তা থাকে। তাহলে সে আবার বা এমনও হয়তো দেখা গেল যে কেউ প্রাইভেট টিউশন করছে, সে বলছে যে, "আমি বাংলা মাধ্যমের স্কুলের বাচ্চাদেরকে পড়াই।" তখন তাকে ঘুরিয়ে এটাও জিজ্ঞেস করতে পারে, "তাহলে আপনি এটা মনে করেন বাংলা মাধ্যমের স্কুলে ছেলেমেয়েদের পড়াশোনা হয় না বলে তাদেরকে প্রাইভেট টিউটরের দরকার হয়?" তো ওরা প্রশ্ন করবেই, মানে প্রশ্ন করার জন্যই ওরা আছে। যেকোনো ধরনের প্রশ্ন আমি কিভাবে মানে পজিটিভ অ্যাটিটিউড এ হ্যান্ডেল করব। তাহলে যদি আমাকে এই কথাটাও জিজ্ঞেস করে যে, "আপনি কি মনে করেন যে আ সরকারি স্কুলে পড়াশোনা হয় না বলেই হয়?" এইটার জন্য আমরা একটা একটা ব্যাপার বোঝার চেষ্টা করব দেখো। যখন ওনারা তোমাকে ঘুরিয়ে প্রশ্ন করছে, সেই প্রশ্নের জবাব তোমাকে যখন দিতে হচ্ছে চাপটা সম্পূর্ণ তোমার উপরে। তুমি যদি একা সেই চাপটা না নিতে চাও, তাহলে তুমি কি করবে? সেই চাপটাকে ডিস্ট্রিবিউট করে দেবে। মানে এটা একটা সাইকোলজিক্যাল হ্যাক। তোমাকে হয়তো বলছে যে, "আপনি তাহলে মনে করেন যে সরকারি স্কুলে পড়াশোনা হয় না বলে আপনি তাদেরকে টিউশন পড়াচ্ছেন?" এইটা তুমি নিজের উপর চাপ যদি নিয়ে নাও, সম্পূর্ণ উত্তর তুমি নিজে দিতে পারবে না। তুমি এটা বলবে যে, "স্যার আমি মনে করি না। কিন্তু এখনো আমাদের সমাজের অধিকাংশ অভিভাবক মনে করেন প্রাইভেট টিউটর ছাড়া পড়া সম্পন্ন হয় না।" তো এবার দেখো তুমি তাহলে সম্পূর্ণ চাপটা তোমার উপর না নিয়ে সোসাইটির উপরে দিয়ে দিলা। এবার সোসাইটির উপরে যখনই দিয়ে দিচ্ছ তোমার অনেকখানি চাপ কিন্তু কমে গেল, এবং ও মানে ওই প্রশ্নটা হ্যান্ডেল করতে পারছো। তাহলে এইখানটায় সেকেন্ড কাউন্টার কোয়েশ্চেন কি হতে পারে? সেকেন্ড কাউন্টার কোয়েশ্চেন হিসাবে তাহলে এটা আসতে পারে, মানে যখন তুমি বলছো যে অভিভাবকরা মনে করে, তাহলে তোমাকে বলবে, "তাহলে আপনি কি অভিভাবকদেরকে এই বিষয়ে অবগত করেছেন?" তো তুমি সঙ্গে সঙ্গে এটাও বলতে পারো যে, "হ্যাঁ, তাদের সঙ্গে একান্ত আলাপচারিতায় কিছু কিছু বলি, কিন্তু তাদের মানসিকতা খুব সহজে পাল্টানোর নয়। তবে কোথাও গিয়ে আমার এটা মনে হয় স্যার, যে একটা নন ট্রেন্ড ক্যান্ডিডেট এর কাছে প্রাইভেট টিউশন পড়ার থেকে একটা ট্রেন্ড ক্যান্ডিডেট এর কাছে প্রাইভেট টিউশন পড়া হয়তো বেশি ভালো।" আমি এই কথাটা কেন বলছি তুমি একটা জিনিস ভেবে দেখো। যদি কেউ ডাক্তারি পাঠ্যক্রম শেষ করে, তাহলে সে একজন ডাক্তার, এবং অলওয়েজ এ ডাক্তার। ডক্টর ইজ অলওয়েজ এ ডক্টর। সে যদি চাকুরি করে তবেও সে ডাক্তার। যদি চাকুরি না করে, হয়তো প্রাইভেট তোমার করে প্র্যাকটিস করে, তবেও সে কিন্তু ডাক্তার। সে যদি চাকুরি থেকে বা প্রাইভেট প্র্যাকটিস অবস্থা থেকে সে যদি বাজারে যায়ও, এবং বাজারে তার আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত কেউ যদি দেখে, তারা বাজারে কিন্তু তার কাছে ডাক্তারি পরামর্শও চায়। কারণ ব্যাপারটা হচ্ছে এরকম, সে একটা প্রফেশনাল কোর্স করেছে
এবং প্রফেশনাল কোর্সে সে যে বিষয়টা শিখেছে সেই বিষয়টা সে বাকিদেরকে জানাচ্ছে, অবগত করছে। তোমরা সকলে একটা প্রফেশনাল কোর্স করেছো এবং তোমরা প্রফেশনাল কোর্স করে শিক্ষা সংক্রান্ত বিষয়ে জ্ঞান বাকিদের থেকে তোমার বেশি। তাহলে তুমি একজন টিচার এবং অলওয়েজ ইউ আর এ টিচার। সে তুমি স্কুলে পড়ালেও টিচার, স্কুলে যদি না পড়াও, প্রাইভেট স্কুলে পড়াও, তাহলেও সেটাও তুমি টিচার। সেটা তোমার অভিজ্ঞতাকে আরো বাড়াচ্ছে। কোনো ডাক্তার সরকারি হসপিটালে নিযুক্ত হওয়ার আগে সে যদি প্রাইভেট প্র্যাকটিস করে বা সে যদি কোনো চেম্বারে মানে কোনো নার্সিং হোমে চাকরি করে, সেটাকে কিন্তু নেগেটিভ পয়েন্ট হিসাবে ধরা হবে না, সেটাকে পজিটিভ পয়েন্ট হিসাবে ধরা হবে। তো আমরা সেরকম ভাবে ভাবনা চিন্তা করব যে আমরা একটা প্রফেশনাল কোর্স করেছি, এই প্রফেশনাল কোর্স করার পর শিক্ষা সংক্রান্ত বিষয়ের অভিজ্ঞতা আমাদের বাকিদের থেকে বেশি আছে। তাহলে এই বিষয়ে আমি হয় কোনো প্রাইভেট স্কুলে পড়াচ্ছি বা আমি প্রাইভেটে প্র্যাকটিস করছি, টিউশনের মতন প্রাইভেটে প্র্যাকটিস করছি। এই যে প্র্যাকটিস করাটা, সেটা তোমার শিক্ষাতে তুমি যেগুলো শিখেছো সেইটাকে আরো মানে শান দিচ্ছে, আরো ধার দিচ্ছে। তাহলে তুমি আসলে আরো ভালো টিচার হবা। কিন্তু যখন তুমি একটা স্কুলে নিযুক্ত হচ্ছ, বাকিদের থেকে যে কিছুই করছে না তার থেকে কিন্তু তুমি তুলনামূলকভাবে ভালো, কারণ তুমি যে বিদ্যাটা আয়ত্ত করেছো সেই বিদ্যাটা দিয়ে তুমি কিছু করার চেষ্টা করছো। মানে এই কনসেপ্টটা আমি বুঝতে পারছি কি? তুমি ডাক্তারের সঙ্গে নিজেকে কল্পনা করে দেখো, উকিলের সঙ্গে কল্পনা করে দেখো, দেখো তুমি অনেকটা রিলেট করতে পারবা। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে হ্যাঁ, পারছি। আচ্ছা আচ্ছা। স্যার, হ্যাঁ বলো। স্যার ওই প্যাশন সম্পর্কে ওই অমল যেমন তারপরেই আমার বলেছিল, হচ্ছে ওই লাইনটা একটু বলুন তো স্যার। দাঁড়াও, রিম্পা কপিল দুজনের কথা ওভারল্যাপ হয়ে গেল। স্যার হ্যাঁ বলছি আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করি তারপর পর আমার বাবা মারা যায়। হ্যাঁ, তারপরে আচ্ছা যখন আমি আবার তারপরে আমি নন স্টাফের চাকরি পেয়েছিলাম 2016, সেই প্যানেলটা বাদ হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে যখন আবার 2022-এ তার মধ্যে আহ, তখন আর হাজবেন্ডের মানে খুব খারাপ অবস্থা, অপারেশন হয় যখন হচ্ছে হসপিটালাইজ ছিল। তার মধ্যে আমি ওই পরীক্ষাটা দিয়ে মানে খুব মানসিক বিভ্রান্তি পরীক্ষাটা দিয়ে তখন পাশ করেছি। আর তারপরে আবার এই প্যানেলটাও হয়ে যায়। তো এগুলো আমার সবই মানে আহ, জীবনের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে এইভাবে এই পর্যায়ে আসা। তো এই নিয়ে আমি এটা কিভাবে গুড ইন্ট্রোডাকশন দিতে পারি, হ্যাঁ, তাহলে ইন্ট্রোডাকশনে তুমি ইন্ট্রোডিউস করতে এরকমটা পারি? হ্যাঁ, ইন্ট্রোডাকশনে তুমি এরকম রাখতে পারো যে মানে ঘটনার ঘন ঘটা, মানে একাধিক দুর্ঘটনা পরপর, মানে পরপর অল্প সময়ের মধ্যে ঘটে যাওয়ায় মুহ্যমান ছিলাম। মুহ্যমান মানে সেই অবস্থার মধ্যে থেকে পরীক্ষা দিয়ে আমি আহ, মানে আমি এটা ভাবতেও পারিনি যে পরীক্ষা দিয়ে আসবো বা আপনাদের সামনে এরকম ভাবে ইন্টারভিউ চেয়ারে এসে বসার সৌভাগ্য অর্জন হবে। আমি আমার খুব কাছের মানুষকে হারিয়ে হারিয়ে যাওয়া, মানে এই এই কথাগুলো তোমাকে একটু নিজের মতন করে তুমি মোটামুটি একটা লিখবে। তুমি লিখে আমাকে পাঠাও, তারপরে আমি সেখানে মানে তোমার ওই ভাষাগুলোকে আরেকটু দিচ্ছি। ঠিক আছে স্যার, হ্যাঁ, কপিল বলো কি বলছিলে? থ্যাংক ইউ। বলছি স্যার, এই রেকর্ডেড হচ্ছে, মানে রেকর্ডটা কি পাওয়া যাবে পরে? তোমাদের ফোনেও রেকর্ডিং হবে, তুমি মানে ওই ওখান থেকে অপশন থেকে ভিডিও রেকর্ড অন করে রাখবে, তাহলে রেকর্ড হয়ে যাবে। ও, আজকে তো করা হয়নি, যদি কেউ করে থাকে তাহলে শেয়ার করে দিন। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। আর স্যার ওই প্যাশন সম্পর্কে অমল যেরকম রোদ্দুর হতে চেয়েছিল, ওই গল্পটা একবার বলুন তো। মানে বর্তমান চাকরি থেকে শিক্ষকতা যে শিফট করছি, এই হ্যাঁ প্রসঙ্গে মানে বলবেন। এইটা হচ্ছে ওই তোমরা ওই মানে ওটা বিখ্যাত বিখ্যাত যে কবিতা আছে যেটা, যে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। মানে এক একজন তো সবাই সবাই ছোটবেলায় সবকিছু হতে চাই, কিন্তু যে আজকে ডাক্তার হতে চেয়েছিল, হ্যাঁ, সে হয়তো পাড়ার মুদির দোকানে কাজ করছে। বা যে হয়তো শিল্পী হতে চেয়েছিল সে আজকে কেরানি হয়ে খাতা লিখছে। তো এরকম ভাবে অমলকান্তি সবাই সব মানে বলছে লিখছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী যখন লিখছেন, তো সেখানে বলছেন যে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। এইটার মধ্যে আসলে উম, বাঙালির আবেগ জড়িয়ে আছে এই লাইনটার মধ্যে, যে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল কিন্তু সে পারেনি। এটা প্রায় প্রত্যেকটা বাঙালিরই আহ মনের দুঃখ বলতে পারো। সে আসলেই মন থেকে যা হতে চায় সেটা সে হতে পারেনি।
কেন পারেনি তার পেছনে যদি দেখা যায়, সেটার পেছনে দায়ী হচ্ছে পিয়ার প্রেসার। পিয়ার প্রেসার বলতে আমি একেবারে সব থেকে ছোট বৃত্ত যদি ধরি, তাহলে পরিবার। পরিবারের ক্ষেত্রে হয় কি, আমাদের এখানে উন্নয়নশীল দেশে যে সমস্ত বাবা মা, মানে যে সমস্ত ব্যক্তি আর কি, তার জীবনের একটা কোনো অসফল স্বপ্ন থাকে, সেই যে স্বপ্নটা সে হয়তো দেখেছিল কিন্তু সেই স্বপ্নে সফল হতে পারেনি, সে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে সেই স্বপ্নটার দায় তার সন্তানের উপর চাপিয়ে দেয়। মানে এরকম ভাবে যে সে এরকমটা পেতে চায়, মানে আমি তো এটা স্বপ্ন সফল করতে পারিনি, তো আমার সন্তান যদি এটা সফল করে তাহলে কোথাও গিয়ে আমি সফল হব। এরকম একটা মানসিক ভাবনা চিন্তার ফসল থেকে হয়। তো সেই একটা কারণবশত পিয়ার প্রেসার প্রথম তো ফ্যামিলি থেকে শুরু হয়। ফ্যামিলির পিয়ার প্রেসারের পর থাকে সোসাইটির পিয়ার প্রেসার। এবার সেই পিয়ার প্রেসার গুলোর কারণে মানুষজন যা হতে চায় সেইটা হতে পারে না। এইটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত থাকা প্রায় প্রত্যেকটা মানুষজন খুবই ভালোভাবে জানে এবং তারা এটা উপলব্ধিও করতে পারে। সেই কারণে তারা সকলকে বলে যে ছাত্রছাত্রীদেরকে অহেতুক চাপ দেবেন না, বা বলে যে ওরা যেটা করতে চাইছে, মনের আনন্দে যেটা করতে চাইছে সেটাই ওদেরকে করতে দিন। বা আপনি বলে দেবেন না কোন সাবজেক্ট ও নেবে, যে সায়েন্স নিয়ে পড়তে হবে বা কমার্স নিয়ে পড়তে হবে, এটা বলে দেবেন না। তো ওরা জানে যে আমাদের এই দেশে, আমাদের এই রাজ্যে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু এই ভুল ভাবনা চিন্তার ফসল, দায়ভার বহন করে আসছে। তো সেটা যে মুহূর্তে তুমি এটা বলবে যে যে শিক্ষকতা আসলে আমি স্যার আজীবনকাল শিক্ষকতা করতে চেয়েছিলাম, বা শিক্ষকতা আমার প্যাশন, সেটা অবশ্য ফিল থেকে বলতে হবে, এমনি এমনি বললে হবে না। কপিলের যেমন, তুমি যেমন এয়ার ইন্ডিয়াতে কাজ করছো, কিন্তু তুমি আজীবন ওখান থেকে কিন্তু তুমি শিক্ষকতাতেই ফিরে আসতে চাইছো। তো সেইটা তুমি এটাকে জারিত করো নিজেকে। জারিত করলে দেখবে তোমার বিবেক থেকে যখন শব্দগুলো বেরোবে তখন ফিল চলে আসবে, এবং সেই ফিলটা এলে তখন ওরা টাচ হবে, এটা টাচ করতে পারবে ওটা ওদেরকে। তো সেই রকম ভাবেই তোমাকে উপস্থাপন করতে হবে। বুঝতে পারলাম কি? আচ্ছা, ঠিক আছে, বলো। আর আরেকজন কে বলছিলে? হ্যালো? স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। সেটা হ্যাঁ, বলো। হচ্ছে আমি এখন বর্তমানে হাওড়া জেলাতে মানে থাকি। আচ্ছা, আমি অ্যাপ্লাই করেছি ইন্টারভিউ এর জন্য কলকাতা জেলা থেকে। তো আমি আচ্ছা। যখন ইন্টারভিউ দেবো তখন কি আমাকে জিজ্ঞাসা করবে, মানে আমি তো তখন আমি হাওড়া জেলা সম্পর্কে বললে সেই সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, না কলকাতা সম্পর্কে জিজ্ঞাসা করবে? হ্যাঁ, তুমি যেহেতু কলকাতা জেলার জন্য আবেদন করেছো, তাহলে যেদিন কলকাতা জেলার পরীক্ষা হবে সেদিন তোমাকে যেতে হবে। তাহলে তোমাকে দুটো জেলা সংক্রান্তই মানে মানে প্রাথমিক তথ্য কিন্তু জেনে রাখতে হবে। ওটা মোটামুটি ধরে নাও টুইন সিটি। তো সেই ক্ষেত্রে হাওড়া কলকাতা দুটো সম্পর্কে, হাওড়া তোমার নিজের জেলায় এই সংক্রান্ত তো জানোই, কলকাতা সম্পর্কেও কিছু তথ্য কিন্তু তোমাকে জেনে যেতে হবে, মানে খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে বা কলকাতা নগরীর সঙ্গে জড়িয়ে আছে। আর কলকাতা আমাদের সকলের রাজধানী বলে মোটামুটি আমরা তো তথ্যগুলো জানি। তো হ্যাঁ, এই আর যেমন ধরো আর কলকাতার আর সঙ্গে একটা জড়িত জিনিস যেগুলো, হচ্ছে, ট্রামের শহর, তিলোত্তমা, এই সমস্ত বিষয়গুলো। হ্যাঁ, বলো। আর হ্যাঁ আর একটা হচ্ছে যে আসলে আমার মানে স্কুল যেটা সেটা হচ্ছে হুগলি জেলায়। তারপরে আমি আমার বিয়ে হয়েছে, আমি এখন বর্তমানে হাওড়া জেলায় থাকি। তো ওই স্কুলের ব্যাপারটা যদি আমি না তুলি যে আমি এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক করেছি, যেটা আপনার কথা মতো না, না, হ্যাঁ, প্রথাগত ওইটা শিক্ষা স্কুল, ওগুলো সম্পর্কে, উল্লেখ করবে না, ওগুলো তাহলে উল্লেখ করলে না ওখান থেকে অনেক প্রশ্ন হ্যাঁ তৈরি হবে। তাহলে হুগলি জেলার তো কোনো, হ্যাঁ উল্লেখ করবো আমি হাওড়া আর কলকাতার মধ্যে, তাহলে মানে প্রিপারেশন নিয়ে যাবো হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, জেলা হ্যাঁ, সম্পর্কে যেগুলো জানা। হ্যাঁ, হ্যাঁ, এটাই ভালো স্যার, হবে। স্যার আমি একটা বলো। এই বিষয়ে কথা বলছি যে স্যার আমিও যেরকম, আমারও বাবার বাড়ি হচ্ছে হুগলি জেলায়। এবার আমার হুম, শ্বশুর বাড়ি মুর্শিদাবাদে, কিন্তু হুম। আমি মুর্শিদাবাদেই অ্যাপ্লাই করেছি, কিন্তু আমি স্কুল উল্লেখ না করতে চাইলেও স্যার আমি মনে করি আমাকে তো স্যার বলতে হবে যে স্যার আমি হুগলি জেলার আম, জঙ্গলপাড়া নামক একটি গ্রামে জন্মেছি এবং বড় হয়ে উঠেছি, এবং আমার প্রথাগত শিক্ষা শেষ হবার পর আমি ডিএলএড করে ইত্যাদি হ্যাঁ, সবকিছু হ্যাঁ, বলে না, লিমিকা, বর্তমানে তোমার আমার ব্যাপারটা হচ্ছে তুমি রেসিডেন্সিয়াল হুগলি আর অ্যাড্রেস মুর্শিদাবাদ মুর্শিদাবাদ। এই দুটোর মধ্যে, তুমি দুটোর মধ্যে আছো, কিন্তু মণিদীপা যেটা বলছে আর কি, মণিদীপার ধরো ও বর্তমানে হাওড়া জেলায় আছে কিন্তু ও আবার কলকাতায় অ্যাপ্লাই করছে, তারপরে ও হুগলিতে পড়াশোনা করেছিল, তাহলে এখানে তিনটে জেলা হয়ে যাচ্ছে তো।
তো সেই জন্য 3টে জেলা হয়ে যাওয়ার কারণে ওর জেলা সংক্রান্ত তথ্যের চাপটা অনেকটা বেড়ে যাবে, সেটা ও কোনটা অ্যাভয়েড করতে চাইছে, সেই কারণে হুগলিটা অ্যাভয়েড করতে চাইছে। তোমার অ্যাভয়েড না করলেও চলবে, কারণ তোমার হুগলি আর মুর্শিদাবাদ দুটো আছে। আর হ্যাঁ কিন্তু হুগলি স্যার আমি বলতে সংক্রান্ত। চাইছি হ্যাঁ, আমার মানে রিসেন্টলি যেহেতু সমস্ত আমি মুর্শিদাবাদটা উল্লেখ করতাম না স্যার, কারণ আমার তো হুম। ম্যারেজ সার্টিফিকেটের এখানে কিছু বিষয় নেই, কিন্তু রিসেন্টলি আমার আধার ভোটার গুলো মুর্শিদাবাদের হয়ে গেছে। তার জন্য আমাকে মুর্শিদাবাদটা তো না উল্লেখ করেও কিছু করার নেই, কারণ আমি তো মুর্শিদাবাদের অ্যাড্রেস দিয়েই অ্যাপ্লাই করেছি। না না, ওই জন্য এটা 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 একটা বলি, আরেকটা বলি। সেটা হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মে কি কি লেখা আছে সেটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারা জানতে পারবেন না। ঠিক আছে, তোমার অ্যাপ্লিকেশন বা তুমি কোন স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো, কত সালে দিয়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো, কত স্কোর পেয়েছো, সেগুলো কিন্তু ওরা জানতে পারবেন না। এইগুলো সবকিছু দেখা হবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন টেবিলে। দুটো টেবিল থাকবে, একটা ইন্টারভিউ টেবিল, একটা ডকুমেন্ট ভেরিফিকেশন টেবিল। তোমরা প্রথম যখন যাবে সেখানে তোমাদের প্রত্যেকের যে রোল নাম্বার থাকবে, ধরো সেই রোল নাম্বার অনুযায়ী তোমাদেরকে বলে দেবে যে তুমি কোন টেবিলে তোমার ইন্টারভিউ হবে। এবার আমরা এরকমটা ধরে নিই, এর আগে যেমন 30টা টেবিল ছিল, তাহলে এরকম বলে দেবে 1 থেকে 10 পর্যন্ত টেবিল নাম্বার যারা আছে তাদের রোল নাম্বার তাদের একটা লাইন করবে। 11 থেকে 20 টেবিলের জন্য দ্বিতীয় লাইন হবে। আবার 21 থেকে 30-এর জন্য তৃতীয় লাইন হবে। এবার এরকম লাইন ভিত্তিক লাইন দিয়ে দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে বিল্ডিং এ। সেই বিল্ডিং এ 1 তলা 2 তলা বা 3 তলায় কোনো একটা তলাতে অ্যাসাইন থাকবে, যেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ওখানে 2 জন 3 জন মোটামুটি বসে থাকে। তাদের কাছে গিয়ে তোমাদের ফাইলটা দিতে হবে। সেই ফাইলে তোমাদের যাবতীয় ডকুমেন্ট যা আছে সেই ডকুমেন্ট গুলো ওনারা অরিজিনালটা চেক করে দেখবেন, 3 কপি সেট রাখতে হবে জেরক্সের। এবং সেইটা দেখার পরে এর আগের বার যেটা হয়েছিল যে ওরাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ডিএলএড এ কে কত নম্বর পেয়েছে, টেটে কত নম্বর আছে, সেই নম্বরের ভিত্তিতে একটা স্কোর তৈরি করছিলেন। এখানে অনেকের ভুল হচ্ছে যে মার্কস অফ 10 উইথ অ্যাডিশনাল, মার্কস অফ 10 উইদাউট অ্যাডিশনাল, এটাতে অনেকের সমস্যা হচ্ছে, কেউ ভুল করে দিয়েছে ওখানে নম্বর স্কোর করতে। এডিটের অপশন দেবে পরে, নাম্বার এডিট করা যাবে কি জানি না, কিন্তু যদিও না যায় তাও এখানে দুশ্চিন্তার কারণ নেই। কারণ হচ্ছে যে তুমি যা নাম্বারই দাও না কেন, ওখানটায় ওরা কিন্তু ওদের জন্য কিন্তু মানে নির্দেশিকা আছে, এবং সেই নির্দেশিকার ভিত্তিতেই কোন ইয়ার 2009 পর্যন্ত ওরা অ্যাডিশনাল নিয়ে নেবে, 2009 পর থেকে অ্যাডিশনাল তো নেই। তো সেইটা সমস্ত মার্কস ওরা নিজেরা লিখে দেবে, তুমি যাই অ্যাপ্লিকেশনে লেখো না কেন সেটা ওরা দেখবে না। ওরা চিরকুটে, এর আগে পর্যন্ত হতো ওরা চিরকুটে নাম্বার গুলো লিখে দিত, স্কোর গুলো দিয়ে চিরকুটটা দিয়ে দিত, যেটা নিয়ে ইন্টারভিউ টেবিলে যেতে হতো। ইন্টারভিউ টেবিলে যারা থাকবেন তাদের কাছে তোমার তথ্য থাকবে না। মানে এর আগে পর্যন্ত যা হয়েছে তাতে এটাই হয়েছে, তা তোমার ব্যক্তিগত তথ্য কিছু থাকে না ওখানে। সেখানে ওরা সেই প্রশ্নই করবেন যে প্রশ্ন তুমি ওদেরকে, যে তথ্যগুলো তুমি ওদেরকে দেবে তার ভিত্তিতে ওরা প্রশ্ন করবেন। বুঝতে পারছো, তোমার ব্যক্তিগত কোনো তথ্য ওদের ওদের কাছে যাবে না। কারণ এইটা যাওয়া হয় না এই কারণেই যে ব্যক্তিগত তথ্য গেলে ওখানে ইন্টারভিউয়ার যদি পরিচিত হয়, ম্যানিপুলেশনের সম্ভাবনা থাকে, ইত্যাদি ইত্যাদি কারণে এই প্রসেসটা রাখা হয়। ব্যক্তিগত তথ্য কিন্তু জানতে স্যার পারবে না। তাহলে আমি কোন জেলাতে অ্যাপ্লাই করছি এটা ওরা কিভাবে জানতে পারবে? ওরা তো বোধহয় জানবে না। না না, কোন জেলাতে অ্যাপ্লাই করছো সেটা তো সেই জেলার যেদিন ইন্টারভিউ হবে সেই দিনই তো তুমি ও ইন্টারভিউ সরি প্রসেসে স্যার। গেছো। হ্যাঁ, তুমি কোন জেলা থেকে আসছো সেটা ওরা জানতে পারবে না, যদি না তুমি বলো। হ্যাঁ, এবার বলো পরবর্তী প্রশ্ন। স্যার বলছি অ্যাডিশনাল আপনার যোগ পরে করে কি চাকরি বের হবে? স্যার, মাধ্যমিক 2009-এর আগে তাদের কি অ্যাডিশনাল যোগ করে ওখানে স্কোর কার্ড নিয়ে হবে? হ্যাঁ, 2009-এর আগে অ্যাডিশনাল যুক্ত করে নাম্বার আছে, অ্যাডিশনাল ছাড়া নম্বর আছে। হ্যাঁ, তো 2009-এর স্যার পর থেকে অ্যাডিশনাল ছিল না। বলি 2009-এর আগে যদি অ্যাডিশনাল আছে তাদের কি স্কোর ওই যখন স্কোর কার্ড তৈরি হবে তখন কি অ্যাডিশনালটা যোগ হবে নাকি অ্যাডিশনালটা বাদ না না, দিয়ে হবে? অ্যাডিশনাল বাদে করে, অ্যাডিশনাল বাদে করে। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ। স্যার বলছি যে হ্যালো, হুম। হ্যাঁ বল। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জয়দেব বলো। বলছি যে বলছি স্যার, গৃহ শিক্ষকতার ব্যাপারে আরেকবার যদি একটু রিপিট করতেন হ্যাঁ, একটু। দেখো এইরকমটা হয়েছে, ইন্টারভিউতে হয়তো কোনো ক্যান্ডিডেট কে জিজ্ঞেস করছি আমি যে বর্তমানে কি করেন, সে হয়তো বললো যে স্যার গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত আছে, এই কথাটা হয়তো বললো। এইবার অ্যাজ এ ইন্টারভিউয়ার আমি তাকে কনফিউজ করার জন্য এরকম ভাবে বলছি, আচ্ছা তাহলে আপনি যে সমস্ত বাচ্চাগুলোর দায়িত্ব নিয়েছেন, আপনি যদি চাকরি পেয়ে যান তাহলে কি তাদের দায়িত্ব ছেড়ে দেবেন?
আমি ইচ্ছাকৃতভাবে দায়িত্ব শব্দটা তুলেছিলাম এই কারণে, যা আমি দেখতে চাইছিলাম যে আসলে সে কিভাবে হ্যান্ডেল করছে। কারণ একজন শিক্ষকের যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, সেই বৈশিষ্ট্যের মধ্যে সে ছাত্রদের সমস্ত ধরনের বিকাশের জন্য সমস্ত ধরনের দায়িত্ব নেবে। এবার সে তার একটা প্রশ্ন উত্তর রেডি করা ছিল, কিন্তু সে যে মুহূর্তে আমি তাকে এটা বললাম না যে আপনি কি তাহলে দায়িত্ব ছেড়ে দেবেন, এইটা তাকে কনফিউজ করে দিয়েছে। তারপরে সে কিন্তু উত্তর দিতে পারছে না, মানে সঠিকভাবে সন্তোষজনক উত্তর দিতে পারছে না। তো এইটার জন্য তোমাকে বলি আগে, আমাদের মোটামুটি এটার উত্তর হবে যে তুমি যদি গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত থাকো, তাহলে প্রথম কথা তো হচ্ছে গৃহশিক্ষকতা করাকে সমর্থন করো কিনা, এটা একটা বিষয় থাকবে। তাহলে এই ক্ষেত্রে তুমি বলবে যে গৃহশিক্ষকতা করাকে সমর্থন করো কি করো না। দেখো এই ক্ষেত্রে অনেকগুলো মানে উম, দুই পক্ষেরই পক্ষে বিপক্ষে বলা আছে। যদি বলে আপনি কি মনে করেন গৃহশিক্ষকতা থাকা উচিত বা করা উচিত, সামাজিক দৃষ্টিভঙ্গিতে যদি দেখতে যাই তাহলে গৃহশিক্ষকতা করা উচিত, নাহলে সাস্টেন করবো কিভাবে আমরা বেকার ছেলে মেয়ে যারা আছি। আইন আইনের দিক থেকে যদি দেখতে যাই তাহলে গৃহ শিক্ষকতা করাটা উচিত না, কারণ মৌলিক অধিকার আইন, শিক্ষা অধিকার আইন, মানে মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা অধিকার আইন যেটা আসছে সেখানটায় গৃহ শিক্ষকতা করাটা উচিত না। কাদের জন্য? শিক্ষকদের জন্য। তা সত্ত্বেও গৃহ শিক্ষকতাটা কেন চলছে? তাহলে গৃহ শিক্ষকতা চলার পেছনে আছে যেটা দায়ী, সেটা হচ্ছে অভিভাবকদের মানসিকতা। তাহলে এইখান থেকে আরেকটা কি প্রশ্ন আসতে পারে, তাহলে আপনি কি মনে করেন যে সরকারি স্কুলে তাহলে পড়াশোনা হয় না বলে গৃহ শিক্ষকতা আপনাকে গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে হচ্ছে বা আপনাকে মানে পড়াতে হচ্ছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে এরকম যে না, মোটেই না স্যার, সরকারি স্কুলে যথেষ্ট ভালো পড়াশোনা হয় এখন। কিন্তু ওই যে তুমি নিজের ওপর চাপ নেবে না, কিন্তু অধিকাংশ অভিভাবকদের মধ্যে এরকমটা ধারণা হয়ে আছে যে প্রাইভেট টিউশন না পড়লে বাচ্চাদের পড়াশোনা একেবারেই হয় না। তো সেই একটা কারণে প্রফেশনাল কোর্স করার পর, মানে এটা কোথাও গিয়ে স্যার আমার মনে হয় যে কোনো নন ট্রেন্ড ক্যান্ডিডেটের কাছে গৃহ মানে মানে অ্যাজ এ মানে প্রাইভেট টিউটার তাদের পড়া থেকে যদি ট্রেন্ড ক্যান্ডিডেটের কাছে যদি সে সমস্ত বাচ্চারা পড়ে তাহলে তুলনামূলক ভালো হয়। কারণ এটা আসলেই তাই, মানে শিক্ষকতার অভিজ্ঞতা থেকেও দেখছি। তোমরা হয়তো দেখবে শূন্যকে একটা সংখ্যা হিসাবে মর্যাদা দেওয়া বা ভাগ করতে গিয়ে শূন্য থাকলে কেমন ভাবে ভাগ করবা বা গুণ করব, বা হাতে রাখা যোগ বিয়োগের ক্ষেত্রে বা স্থানীয় মান একক মানের ক্ষেত্রে যে এই ধরনের পরিবর্তন যেগুলো এসছে প্রাথমিক শিক্ষাতে যেগুলো এসছে, সেইগুলো কিন্তু একটা নন ট্রেন ক্যান্ডিডেটের পক্ষে জানা সম্ভব না। তো এরকম হয়েছে যে একটা নন ট্রেন ক্যান্ডিডেট কোনো একটা বাচ্চাকে পড়াচ্ছে, স্কুলে একটা প্রসেসে তাকে অঙ্ক শেখানো হচ্ছে, সেই বাচ্চাটা যখন বাড়িতে যাচ্ছে, বাড়িতে প্রাইভেট টিউটার তাকে আবার অন্য প্রসেসে শেখাচ্ছে, সেটাতে কিন্তু বাচ্চাটার আন্ডারস্ট্যান্ডিং একেবারে ঘেটে যাচ্ছে। তো তখন সেই প্রাইভেট টিউটারদেরকে ডেকে তাদেরকে এই প্রসেস গুলোর সঙ্গে অবগত করানো হচ্ছে এবং এটা একটা অনেক জটিল প্রসেস। তো সেই জন্য মানে একজন ট্রেন ক্যান্ডিডেটের প্রাইভেট টিউশন করা অবশ্যই বেশি ভালো। মানে এরকমটা ভাবে বোঝার চেষ্টা করো, তোমার যদি শরীর খারাপ হয়, তুমি তাহলে তোমার শরীর খারাপের পরামর্শ নেবার জন্য তুমি তো কোনো হাতুড়ে ডাক্তারের কাছে যাবে না। তুমি কার কাছে যাবে? যে ডাক্তারিটা আসলেই পড়েছে। সে সরকারি হসপিটালে ডাক্তার হতে পারে বা প্রাইভেটে প্র্যাকটিস করছে চেম্বার খুলে। ঠিক একই রকম ভাবে তুমি একজন ট্রেন ক্যান্ডিডেট, তাহলে তুমি ওই প্রাইভেটে প্র্যাকটিস মতো করার মতনই তুমি প্রাইভেট টিউশন করতো। তাহলে এইখানটাই তোমার খারাপ লাগার কোনো জায়গা নেই। তুমি আসলে একটা ভালো কাজ করছো, এটা একটা কাইন্ড অফ সমাজসেবাই করছো তুমি। তো আগে এই মানসিকতাটা তুমি নিজের মধ্যে তৈরি করে নাও, তারপরে বাকি সংক্রান্ত যে কাউন্টার প্রশ্নগুলো হচ্ছে সেগুলো এরকম ভাবে হ্যান্ডেল করবো। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ, স্যার যদি বলে যে হ্যাঁ, শিক্ষকতা চাকরি পাওয়ার পরেও তাহলে আপনার কাছে যদি কেউ হ্যাঁ, ঠিক ঠিক প্রাইভেট ঠিক ঠিক টিউশন ঠিক করার ঠিক। জন্য ভালো কথা, ভালো উম, কথা। তাহলে শিক্ষকতা চাকরি করার পর করবে কিনা কি, এইটাই আমি ওদেরকে কনফিউজ করেছিলাম যে আপনি তাহলে চাকরি পেয়ে গেলে কি দায়িত্ব ছেড়ে দেবেন? এই চাকরি পেয়ে গেলে দায়িত্ব ছেড়ে দেবেন, এটা ওকে কনফিউজ করে দিয়েছে। কারণ ওর মধ্যে দেখো তো, ওর মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে দুটো, মানে দ্বন্দ্ব কখন তৈরি হয়, দুটো আলাদা আলাদা পরিস্থিতির সঙ্গে সামলাতে না পারলে ডিলেমা হয় তৈরি। তাহলে একটা ওর মানে ওর মনের মধ্যে ব্রেন একটা যুক্তি ওকে তৈরি করে দিচ্ছে যে যেহেতু আইনের ভিত্তিতে প্রাইভেট টিউশন করা উচিত না বলে আমি এটা করতে পারবো না, আমাকে এটা উত্তর দিতে হবে। কিন্তু দ্বিতীয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমি তো কোনো স্টুডেন্টের মাঝপথে দায়িত্ব ছেড়ে দিতে পারি না। তাহলে এই দুটো কন্ট্রাডিক্টরি ভাবনা চিন্তা আমাদের মধ্যে ডিলেমা তৈরি করছে। তাহলে এই ডিলেমাটাকে সরিয়ে আমাকে মানে
একটা সুদিং অ্যান্সারে আসতে হবে। তো এইটার জন্য সন্তোষজনক ব্যাখ্যা এটাই হবে যে, না স্যার, আইনত আমি প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকতে পারি না। তো আমি তাদেরকে বুঝিয়ে বলবো যে, যেহেতু আমি একটা সরকারি স্কুলে শিক্ষকতা করছি, তাহলে সেই কারণে আমি তোমাদেরকে পড়াতে পারি না। এবং আমি তোমাদেরকে একটা অন্য বিকল্প কোনো একটা ম্যাডাম বা কোনো একটা স্যারের কাছে আমি তোমাদের দায়িত্বটা অর্পণ করব। তাহলে দায়িত্বটা যে দায়িত্বটা ইন্টারভিউয়ার আমার উপর চাপিয়ে দিতে চাইছে, সেই দায়িত্বটা আমি অর্পণ করে দেবো অন্য আরেকটা জায়গায়। ইন্টারভিউয়ার তখন কোশ্চেন করবেন যে, কিন্তু যদি তারা না যেতে চায় বা তার বাবা-মা যদি বলে যে, "না, আপনি এই বছরটা দেখিয়ে দিন প্লিজ, ওরা মাঝ রাস্তায় আবার কোথায় যাবে?" বা ইন্টারভিউয়ার বলছে, বাচ্চাগুলো বলছে যে, "আপনার কাছেই পড়বে, ওরা অন্যজনের কাছে পড়বে না।" তাহলে আপনি কি করবেন? ওরা তো যা খুশি তাই প্রশ্ন করতে পারে। যেকোনো পরিস্থিতি ওরা ক্রিয়েট করছে আরকি। যদি বলি হুম। এতদিন আমার উপর যেভাবে ভরসা করেছেন, আমার এই সিদ্ধান্তটাকেও তাদেরকে অনুরোধ করব ভরসা করার জন্য। যার উপর আমি দায়িত্ব অর্পণ করছি সে নিশ্চয়ই আম, সেই দায়িত্বটা পালন করতে পারবে, কারণ ওদের ছোট ছোট শিশুগুলোর জন্য আমারও যথেষ্ট চিন্তা হয়। হ্যাঁ, তারপরেও হ্যাঁ। যদি কোনো সমস্যা হয় আমার কাছে আসলে আমি অবসর সময়ে অবশ্যই তাদের সমস্যাগুলো দেখিয়ে দেবো। হ্যাঁ, এই কথাটাই ওরা শুনতে চাইবে। যে ব্যাপার হচ্ছে, যদি ওরা না যেতে চায় এবং ওরা যদি আমার কাছেই আসতে চায়, তাহলে আমি অবসর সময়ে তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেব। কিন্তু যেহেতু আমি শিক্ষকতার জন্য সরকারের কাছ থেকে বেতন বা সাম্মানিক পাবো, সেই জন্য আমি ওদের কাছ থেকে কোনো রকম পয়সা নিতে পারবো না স্যার। প্রাইভেট টিউশনের জন্য এর আগে যেমন পয়সা নিতাম, আমি সেটা নিতে পারবো না। এইটাই হচ্ছে সন্তোষজনক ব্যাখ্যা। এইটাই ব্যাপারটাই ওরা শুনতে চাইছেন। মানে সমস্যাটা কোথায় হয়, যে তুমি সরকারের কাছ থেকে প্রাইভেট টিউশন পড়ানো, এই সরকারের কাছ থেকে তুমি বেতন নিচ্ছ। যে বাচ্চাকে 1 থেকে 5 পর্যন্ত বাচ্চাকে পড়ানোর জন্য বেতন নিচ্ছ। সেই আবার তোমার কাছে প্রাইভেট টিউশন পড়তে আসছে। তার কাছ থেকে তুমি আবার টিউশন নিচ্ছ। এইটা আসলে নৈতিকতার দ্বন্দ্ব তৈরি করে। তো এই নৈতিকতার দ্বন্দ্বকে তুমি কিভাবে হ্যান্ডেল করছো, সেই বিষয়টা উনারা দেখবেন। তুমি কি উত্তর দিচ্ছ, কিভাবে উত্তর দিচ্ছ, আসলে ওটা দেখতে চাইছেন যে এই ডিলেমাটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করছো। এইটাই। তো এইটাই সন্তোষজনক ব্যাখ্যা হবে যে, হ্যাঁ, আমি তো তাকে দায়িত্ব অর্পণ করে দিতে দেব। যদি কোনো কারণবশত কোনো সমস্যা হয়, আসে দেখায় টেখায়, তাহলে সেটা আমি অবৈতনিক হবে সেটা। কারণ যেহেতু আমি সরকারের কাছ থেকে বেতন পাই, সেজন্য আমি নিতে পারবো না। এটাই শুনতে চাইবে। আচ্ছা, বলো তারপরে আর কারো কোনো ধরনের। স্যার বলছি যে নিজের সম্বন্ধে বলাটা কি লিখে গ্রুপে পাঠাবো পরে? হ্যাঁ, ওটা তোমরা লিখবে এবং ওটা গ্রুপে পাঠাবে অবশ্যই। ঠিক আছে স্যার। হ্যালো, হ্যাঁ, বলো। বলছি ওই গৃহ শিক্ষকতার ব্যাপারটা যেটা বললেন, ওটা কি ওরা আপনি কোন কোন ক্লাস পড়ান? হ্যাঁ, হ্যাঁ, এটা তো তার অবশ্যই জিজ্ঞেস করবে যে, এরকমটা হচ্ছে যে, গৃহশিক্ষকতা যদি হয়, স্বাভাবিক থাকবে যে আপনি কোন ক্লাসের পড়ান জিজ্ঞেস করতে পারে। তাহলে তুমি যে ক্লাসের পড়াও সেই ক্লাসে বলবে। তো স্যার, আমি তো প্রাথমিক টা পড়াই না, ঠিক হবে হ্যাঁ, যে আমি 10ম শ্রেণী পর্যন্ত পড়াই? হ্যাঁ, তুমি যে কাজটাই করো সেটাই বলবে। ধরনের তথ্য রেখে বলতে হবে না। আর স্যার, ইংলিশ মিডিয়ামের ব্যাপারটাও কি উল্লেখ করা ঠিক হবে? আচ্ছা, ব্যাপারটাই তুমি ইংলিশ বলবো। মিডিয়ামে বাচ্চাদেরকে পড়াচ্ছ। হ্যাঁ, হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো, মোটামুটি এরকমটা বলছি। ব্যাপার যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে, আমরা যদি সাইকোলজিটা বোঝার চেষ্টা করো। ধরো তুমি কোনো একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন হিসেবে গেছো, আমন্ত্রণ গেছো। এবার সেখানটায় তুমি সেজে গুজে ধরাচূড়া পরে, হ্যাঁ, চুলের তোমার স্টাইল আছে, তুমি অর্নামেন্টস পরেছো। সেই অবস্থায় তুমি অতটাও পরিতৃপ্তি করে খেতে পাবে না, যেরকমটা তুমি বাড়িতে আরামে আয়েসে, হ্যাঁ, ঘরোয়া পোশাক পরে খেলে যে পরিতৃপ্তি পাবে। কেন ওখানে খেয়ে পরিতৃপ্তি পাবে না? কারণ ওখানে তোমাকে অনেক কিছু বহন করতে হচ্ছে। তোমাকে একটা অ্যাটায়ার বহন করতে হচ্ছে, তোমাকে অর্নামেন্টস বহন করতে হচ্ছে।
পারফিউম বহন করতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তোমার একটা আইডেন্টিটি আছে, পার্সোনালিটি আছে, ইগো, সবকিছু বহন করতে হচ্ছে। বাড়িতে সেই কোনোটাই বহন করতে হচ্ছে না বলে বাড়িতে তুমি অ্যাট ইজ থাকছো। এই একই ব্যাপার হচ্ছে ইন্টারভিউতে, যখনই তুমি কোনো তথ্যকে চেপে যেতে চাইছো বা কোনো তথ্য বলতে চাইছো না, বা হঠাৎ করে কেউ হয়তো কোনো অর্ধ সত্য কথা বলে দিচ্ছে, ভাবছে তাহলে আমার কাউন্টার কোশ্চেন অনেকখানি আটকাবে, তাতে করে কি হচ্ছে, তার ব্রেনকে না অনেক বেশি যুক্তি তথ্যর জাল বহন করতে হচ্ছে কিভাবে এইগুলোকে আটকাবে। তার বদলে অ্যাজ ইট ইজ বাড়িতে আমি যেমন আরামে আয়েসে থাকি, সেরকম আমাকে যদি কোনো অতিরিক্ত যুক্তি তথ্য, অতিরিক্ত পার্সোনালিটি বহন না করে ইন্টারভিউ বোর্ডে যেতে হয়, তাহলে আমার ব্রেন অনেক ইজ থাকবে, এবং ব্রেন যদি ইজ থাকে তাহলে আমার পারফরমেন্স ভালো হবে। তো সেই জন্য এটা একটা সাইকোলজিক্যাল হ্যাক বলতে পারো, যে তোমরা যেটা করছো তোমরা সেটাই বলবে যে হ্যাঁ আমি এটা করছি। এইবার যদি বলে যে তাহলে কেন, ইত্যাদি ইত্যাদি, সেইটা কিভাবে হ্যান্ডেল করবো পজিটিভ অ্যাটিটিউডের সঙ্গে, সেইটা আমাদেরকে জানতে হবে, সেই টেকনিকটা। তাহলে তোমার জিজ্ঞাসা হচ্ছে যেটা, যে তুমি যেহেতু ইংলিশ মিডিয়ামে প্রাইভেট টিউশন পড়াচ্ছ ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে, তো সেইটা তোমার মানে ইয়ের কারণ যে আপনি ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়ান কিন্তু আপনি বাংলা স্কুলের শিক্ষিকা হতে চাইছেন কেন। তো এইখানটা আমরা নেগেটিভ ভাবে ভাববো না। দেখো, ওদের সরকারি স্কুলে সবথেকে বেশি দরকার কোন মাধ্যমের, মানে কোন বিষয়ের উপরে, যে অঙ্ক, যে শিক্ষক শিক্ষিকা গণিতে ভালো হবেন, যে শিক্ষক শিক্ষিকা ইংরেজিতে ভালো হবেন। তো প্রাইভেট স্কুলগুলোতে, ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে ইংলিশ হচ্ছে ওদের মিডিয়াম, মানে ওটা ইংলিশ মিডিয়াম, ওর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং ইংলিশটা ওখানে অ্যাকুইজিশন খুবই ভালোভাবে হয়। তো হাউ দে অ্যাকোয়ার্ড ইংলিশ অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেই ব্যাপারটা যদি তুমি জেনে যেতে পারো, তাহলে সরকারি স্কুলে ইংলিশ অ্যাকুইজিশন অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এইটা অ্যাপ্লিকেশনটা তোমার জন্য আরো বেশি ফ্রুটফুল হবে না? অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারবা তুমি ইংলিশ অ্যাকুইজিশনের জন্য। মনে হচ্ছে না এই ব্যাপারটা? তুমি যদি ওদের ভেতরে অন্দরে খবর যদি জানতে পারো অন্দর মহলের, তাহলে সেইটা তো তুমি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে, রবীন্দ্রনাথের পরিবার যেরকম ভাবে শাড়ি পরতো, রবীন্দ্রনাথ পরিবারে মানে ঠাকুর পরিবারের মহিলারা সেই ধরনের শাড়ি পরাই কিন্তু পরবর্তীকালে গোটা বাঙালিরা নকল করেছে। তাহলে ওদের বাড়িতে অন্দরমহলের খবরটা আসার পরে বাকি সমাজে সেইটা অ্যাপ্লিকেশন যেমন, মানে মজার হয়েছে, ইমপ্লিমেন্টেশন যেমন হয়েছে, ঠিক একই রকম ভাবে কোনো একটা প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলের ভেতরকার বিষয় যদি জানতে পারি, তাহলে সেটা কোথাও গিয়ে কিন্তু ইংলিশ অ্যাকুইজিশনের ক্ষেত্রে আমি আরো ভালোভাবে কাজে লাগাতে পারি। তো যা কিছু আমার দুর্বলতা বলে মনে হচ্ছে, সেই দুর্বলতা গুলোকে আমি সবলতা হিসাবে পেশ করব। এই অ্যাটিটিউডটা আমাদেরকে রাখতে হবে। স্যার বলছি, আমার এক্ষেত্রে আমিও একটা ইংলিশ স্কুলে প্রাইভেট চাকরি করতাম, কিন্তু আমার এটা হুম, বলতে গিয়ে একটা জায়গায় ভয় লাগছে যে যদি আমাকে হুম। বলে যে তুমি তো তাহলে প্রাইভেট স্কুলে, যেহেতু আমার আবার ইংলিশে অনার্স ছিল, তো আমাকে বলতেই তো পারে যে আপনি তো ইংলিশে আপনার অনার্স, আবার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যেহেতু প্রাইভেট টিউশন পড়াতেন, নিশ্চয়ই ইংরাজিটাই পড়াতেন। আমি হয়তো বলবো যে হ্যাঁ। তো আমাকে বলবো তাহলে হুম। আজকে আপনি ইংলিশ থেকে একটা ডেমো মানে ইংরাজিতেই পড়ান, মানে এই হয়তো ডেমোটা আপনি ইংলিশেই না, না, দেন, না, এবার না, সেখানে না, 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 পুরো ইংরেজিতেই পড়াতে হবে। সেই সেটা হয় হয় না বা বলে না, কারণ এখন ইংলিশটাতে মানে পুরো তুমি ডিরেক্ট মেথডে অ্যাপ্লাই করবে, এটা মানে মানে সেখান সাইকোলজিক্যালি থেকে, গ্রহণযোগ্য অথবা না। ইন্টারভিউটা আমার সাথে ইংরাজিতে হঠাৎ করে করতে আরম্ভ করে দেবে, এরকম কোনো ভয় নেই, তো আমি সেটা বলছি আর কি। না, 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 সেরকম সেরকম ভয় পাওয়ার কারণ নেই। আর যদিও ওরকম ওরকম হওয়ার সম্ভাবনা কম, কারণ এখন কোনো সরকারি স্কুলেই, মানে যেগুলো বাংলা মাধ্যমিক, আর তুমি তো অ্যাপ্লাই করছো বাংলা মাধ্যম স্কুলের জন্য, তুমি তো নিজে, হ্যাঁ স্যার। বাংলা তো তোমার মাতৃভাষা, তুমি পড়াশোনা করেছো তো বাংলা মাধ্যমেই, তাই না? তো ওইটা নিয়ে, ওগুলো নিয়ে ভয় পাওয়ার কারণ নেই। স্যার ওগুলো হলেও আমি হয়তো তো স্যার দুশ্চিন্তা বলতে করা পারি হতো। যে স্যার হুম। আমি বাংলাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, স্বচ্ছন্দ। বাংলাতে। হ্যাঁ, 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 আমি হ্যাঁ, এটা আমি অবশ্যই, বলে নিতে অবশ্যই, পারি। অবশ্যই। দেখো, এটা এটা একদম মানে সাদামাটা ব্যাপার। ওখানে যারা ইন্টারভিউ নেন তারা প্রচন্ড কোঅপারেটিভ হন। হ্যাঁ, মানে এরকমটা হতে পারে ভেরিফিকেশন বোর্ডে যারা থাকেন তারা অতটা কোঅপারেটিভ না হয়তো, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা গেছে, কিন্তু ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা প্রচন্ড কোঅপারেটিভ। এবং এই ক্ষেত্রে এরকম হয়েছে যে কোনো একটা মানে ক্যান্ডিডেট হয়তো অসুস্থ হয়ে গেছে, বা সে খুব চাপ ফিল করছে কোনো কারণবশত, বা কেউ হয়তো 3-4টে প্রশ্নের উত্তর পারলো না,
বলে টেনশনে পড়ে গেছে, বিন্দু বিন্দু ঘাম জমছে, ওনারা সেটা বুঝতে পারার পর একদম হালকা করে দেন পরিস্থিতি। হ্যাঁ, হয়তো বলেন একটু জল খাও, স্বাভাবিক গল্প টল্প করেন। ওনারা আসলে তোমাদেরকে বেকায়দায় ফেলতে চাইছেন না, কোনোভাবেই বেকায়দায় ফেলবেন না। ওনারা আসলেই তোমাদের টিচিং স্কিল আছে নাকি সেটা দেখবে, যে ডু ডু ইউ পজেস টিচার মেটেরিয়াল সেটা দেখবে। এইগুলোই দেখবে, মানে তুমি আসলে ব্যক্তিটা কেমন সেটা বোঝার চেষ্টা করবে। ওনারা বিপদে ফেলবেন না। মানে আমরা এখানটায় আমাদের ধারণা হয়েছে কি বলতো, বেশ কিছু জায়গায় হয়েছে কি, ইন্টারভিউ দিতে গিয়ে দেখা যায়, মক ইন্টারভিউ দিতে যাচ্ছে অনেকে। এখানে মক ইন্টারভিউ বোর্ডে যারা আসছেন হয়তো তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের, বা অন্যান্য অনেক ইন্টারভিউতে দেখা গেছে যে কিছু কিছু মানুষ থাকে যারা নিজের ইগোর জাহির করে, মানে সে কতটা জানে সেটা প্রকাশ করতে চাইছে। এবং একটা ঐরকম ভাবে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তাদের জ্ঞান স্বাভাবিকভাবেই তোমাদের থেকে বেশি হবে, তো তিনি জানেনও সেটা, যে সব প্রশ্নের উত্তর পাবেন না। কিন্তু যদি মানে প্রশ্নের উত্তর যদি নাও থাকে, তাহলেও যেটা দেখবে যে তোমার মধ্যে বিনয় আছে নাকি, তোমার মধ্যে কৃতজ্ঞতা আছে নাকি, এই বিষয়টা যদি থাকে সেটা তোমাকে শিক্ষক হিসেবে যোগ্য করবে। তুমি কোনো জিনিস যদি না জানো সেটা তোমার অপরাধ না, কিন্তু না জানলে তুমি শিখতে আগ্রহী নাকি, এইটা খুব বড় একটা ভার্চু শিক্ষকের। কারণ শিক্ষা একটা চলমান পদ্ধতি, সমাজ নিয়মিত পাল্টাচ্ছে, এবং শিক্ষার মাধ্যমে আমরা সমাজের উপযোগী হই। তাহলে শিক্ষা ব্যবস্থাও নিয়মিত পাল্টাচ্ছে। তাহলে যে শিক্ষা ব্যবস্থা নিয়মিত পাল্টাচ্ছে, একজন শিক্ষককে সেই পাল্টে যাওয়া শিক্ষা ব্যবস্থার সঙ্গে অ্যাডাপ্ট করতে হবে, এবং তাকে সেই নতুন নতুন পদ্ধতিগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এইটা যদি যদি শিক্ষক অ্যাডামান্ট হন, তাহলে ব্যাপারটা একেবারেই সঠিক হবে না। এইটা ওনারা দেখে নেন। কারণ একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যখন আমাকে দেখা গেছে যে জেলাতে বিভিন্ন টিচারদেরকে ট্রেনিং দিতে হচ্ছে, বা সার্কেলে টিচারদেরকে ট্রেনিং দিতে হচ্ছে, তখন আমি যখন টিচারদের সঙ্গে যে যে বিষয়গুলো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন, সেই ট্রেনিং গুলো যখন আমরা প্রোভাইড করছি 2-3 জন, যাদেরকে আরপি বলে, সিআরপি বলে, তখন যে সমস্ত শিক্ষক পুরনো শিক্ষক আছেন যথেষ্ট, তাদের মধ্যে বিরোধ দেখা যাচ্ছে। তারা বলছে, এতদিন ধরে আমরা পড়িয়ে আসছি, সেই সব এখন নাকি কিছুই চলবে না, এই যে নতুন নতুন সব ব্যবস্থা আসছে, এইগুলো আমাদেরকে শিখতে হবে, এই হাঁটুর বয়সী ছেলেপিলের কাছ থেকে শিখতে হবে। এইখানটা আসলে তার ইগো বলছে, মানে শিক্ষক পেশা হিসাবে বলছেন না তিনি, তার ইগো থেকে তিনি এই বিরোধিতা তৈরি করছেন। এবং এই বিষয়টা ওখানে যারা আছেন তারা খুব ভালোভাবে জানেন। কারণ সিলেবাস কমিটিতে যারা থাকেন, তারা যখন বাকি টিচারদের সঙ্গে কথাবার্তা বলেন, তখন এই টিচারদের মধ্যে এই অ্যাডামেন্সিটাই বেশি দেখা যায়। তো সেইটা ওনারা দেখে নিতে চান, যে যারা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষক হবে তাদের মধ্যে এই গুণটা যেন না থাকে। তো সেই জন্য ওরা দেখেন, তুমি না জানতেই পারো কোনো কিছু, কিন্তু তোমার মধ্যে শেখার আগ্রহ আছে নাকি। তো যদি কোনো বিষয় না জানা থাকে, সেটা বিনয়ের সঙ্গে বলবে, স্যার এটা তো আমার জানা নেই, তবে আমি এই বিষয়টা জেনে নেব, বা স্যার এই পদ্ধতিটা জানি না, কিন্তু আমি অবশ্যই স্যার পদ্ধতিটা আমি শিখে নেব। ওরা দেখবে যে তুমি আসলে শিখতে আগ্রহী নাকি, তোমার মধ্যে বিনয় আছে নাকি, এটাই। বোঝাতে পারছি বিষয়টা? আচ্ছা, আর কারো স্যার কোনো একটা ধরনের কোশ্চেন, জিজ্ঞাসা থাকে? হ্যাঁ, বলো। বলছি যে স্যার আমাদের যে গ্রাজুয়েশনের সাবজেক্টটা কি মেনশন করা দরকার না দরকার না আসলে মানে আমার গ্রাজুয়েশন ছিল অ্যাকাউন্টেন্সি নিয়ে, পুরোপুরি মানে একটা আলাদা সাবজেক্ট, যে হুম, হুম, প্রাথমিক বিদ্যালয়ের কোনো সাবজেক্টেরই লিঙ্ক নেই। তো আমি সেই হুম। কারণেই এই প্রশ্নটা করছি, এটা কি আমাকে উল্লেখ করা আমরা দরকার? পারতপক্ষে অস্ত্র তুলে দেব না ওদের হাতে। বুঝতে পেরেছি তো, আচ্ছা। পারতপক্ষে অস্ত্র তুলে দেব না। হ্যাঁ, প্রথাগত শিক্ষা সম্পন্ন করার পরে এরকম তুমি শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছ, এইটুকুটাই বলবে। এবার এর পরে যদি জিজ্ঞেস করে যে আপনার, যেহেতু তোমার অ্যাকাউন্টেন্সি বলছো, যদি জিজ্ঞেস করে যে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি, তখন তোমাকে বলতে হবে, স্যার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমার স্নাতক। মানে এখানেও তুমি বলবে না তুমি বিকম করেছো। হ্যাঁ, সর্বোচ্চ শিক্ষাগত হ্যাঁ, যোগ্যতা স্নাতক। তারপরে যদি জিজ্ঞেস করে কোন বিষয় নিয়ে স্নাতক করেছেন আপনি, বা স্নাতকোত্তর করেছেন নাকি, যদি এগুলো আসে তাহলে বলবে। কিন্তু তার আগে নিজে থেকেই তুমি বলবে না যে স্যার আমি বিকম করেছি। তা স্বাভাবিকভাবে, অবশ্যই এটাও ঠিক যে ওখানে বিকম করা ক্যান্ডিডেট হয়তো, মানে ইন্টারভিউয়ার হয়তো কমই থাকবেন, যে তোমাকে ওখান থেকে প্রশ্ন করতে পারে। হ্যাঁ, সেই কারণে স্যার একটু জিজ্ঞাসা করছি, হ্যাঁ, কারণ
গ্রাজুয়েশনের সঙ্গে পড়ার সঙ্গে অনেকদিন সম্পর্ক নেই, অনেক বছর হয়ে গেছে, তো সেই জন্য। আর হ্যাঁ হ্যাঁ, এগুলো স্যার আর আনকমন তো। মোটামুটি ভাবে ডেমনস্ট্রেশনে কমার্সে পড়াশোনা করার পরে টিচার হয়েছে এরকম খুবই কম। মানে আমার দেখা এই একজন দুজন আছেন, অরুণ বলে একজন আছে, মাদ্রাসা টিচারে পেয়েছিল কমার্স পড়ে, আর সেরকম ভাবে দেখতে পাই না, কমই আছেন। হ্যাঁ, তো আর স্যার এই জন্য এবার পরের ক্লাসে ডেমনস্ট্রেশনে কি কি বিষয় আমরা সিলেক্ট করতে পারি, কারণ 5 পর্যন্ত বই অন্য, এই বিষয়টা নিয়ে একটু পরের ক্লাসে মানে আলোচনা আচ্ছা, করলে আমি ভালো হয় যে তোমাদেরকে আমরা। বলি ডেমো কতগুলো করবে আর কি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্লাসের অন্তত একটা করে, প্রত্যেকটা সাবজেক্টের অন্তত একটা করে ডেমো আমাদেরকে মোটামুটি প্রস্তুত রাখতে হবে। কারণ যে তুমি যেটা, যে ডেমোটা প্রস্তুত করে গেছো, সেই ডেমোটাই যে ওনারা করতে দেবেন, এটা সবসময়ের জন্য নাও হতে পারে সঠিক। অধিকাংশ ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে আপনি কোন ডেমো প্রস্তুত করে এসেছেন দেখান। আবার কিছু ক্ষেত্রে এরকমও হয়েছে ওনারা বলছেন যে আপনি একটা ইংরেজি থেকে দেখান তো, বা একটা অঙ্ক থেকে, গণিত থেকে কোনো একটা ডেমো দেখান তো, এরকমটা ওনারা ঠিক করে দিচ্ছেন। মূলত গণিত আর ইংলিশই ওনারা দেখতে চাইছেন, যদি ওনারা দেখতে চাইছেন মূলত। তো আমরা যেহেতু মানে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করা যাক, যে তুমি তোমার সারা জীবনে 20 মিনিট অনেক পাও, ঘন্টায় তুমি 3টে 20 মিনিট পেয়ে যাও। তুমি সারাদিনে 72টা 20 মিনিট পাচ্ছ, কিন্তু ইন্টারভিউ বোর্ডে অ্যাভারেজে ধরে নিচ্ছি 20 মিনিট যদি টাইম হয়, সেটা জীবনে একবারই পাবে। তাহলে ওই 20 মিনিটের সঙ্গে যাতে কোনো রকমের কম্প্রোমাইজ না করতে হয়, সেই প্রিপারেশনটা তুমি আগে যত 20 মিনিট পাচ্ছ তাতে করে নাও। তো সেই ব্যাপারটা হচ্ছে এটাই, যে সেই জন্য আমরা মোটামুটি ভাবে সব সাবজেক্টের একটা করে, সব ক্লাসের একটা করে ডেমো অ্যাটলিস্ট তৈরি করে রাখবো। এইবার তোমরা তোমাদের মতন করে ডেমো মোটামুটি ভাবে তৈরি করবে। আমি কিছু কিছু পদ্ধতি বলে দেবো, কিছু কিছু অ্যাপ্রোচ বলে দেবো, যে অ্যাপ্রোচ গুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু আমি হুবহু হাতে ধরে ডেমো শিখিয়ে দেবো না, কারণ হুবহু হাতে ধরে ডেমো করলে সেটা কপি করা হয়ে যায় এবং তোমার মনে হবে যে আমাকে এরকম এরকমই করতে হবে। যদি সেটা না করতে পারো তখন মনে হবে যে আমি করতে পারলাম না, দিয়ে আবার চাপ বেড়ে যায়। তো সেই জন্য তুমি তোমার ছন্দেই করবে, তোমার মতো করেই করবে। আমি একটা প্যাটার্ন বলে দেবো যে প্যাটার্নে তোমরা করবে, তাহলে পরের দিন আমরা স্যার ডেমো নিয়ে প্রথম আলোচনা শ্রেণী করবো। থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের একটা ডেমো তৈরি করতে হবে। অ্যাটলিস্ট একটা করে করে রাখতে হবে, হ্যাঁ, একটা করে অবশ্যই স্যার করে রাখতে বলছি, হবে। স্যার স্যার মানে জগৎবাড়িয়ার প্রথম থেকে একটা গণিতের, একটা বাংলার, একটা ইংরেজির, আবার দ্বিতীয় শ্রেণী এরকম করে ক্লাস পঞ্চম শ্রেণী হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, সব পঞ্চম শ্রেণী সাবজেক্টে। পর্যন্ত, পঞ্চম শ্রেণী পর্যন্ত। এটা কঠিন কাজ মানে না খুব একটা। মানে 4-5-20টা ডেমো। আর তাছাড়া 4 থেকে স্যার 20টা। বলছি, হ্যাঁ, স্বাস্থ্য শারীরশিক্ষা জগৎবাড়ি, এই দুটো বিষয়কে কি পুরোপুরি নেগলেক্ট করবো স্যার? মানে ওনারা কি বলবেন যে জগৎবাড়ি বলে না, একটা ওগুলো বিষয় ওগুলো আছে চট তোমরা? করে, ওগুলো চট করে বলেন না। তুমি তোমার এরকম থাকে, মানে ধরো আমার একটা ছাত্র আছে রাজীব বলে, ও যেমন রাজ্য স্তরে যোগা চ্যাম্পিয়ন। তো সেই জন্য ওকে আমি আলাদা করে বলেছি স্বাস্থ্য শারীর শিক্ষা সংক্রান্ত ডেমো যদিও করে, মানে ওখানটায় যদি যোগাসন করে দেখায় স্বাস্থ্য শারীর শিক্ষা সংক্রান্ত, সেটা অনেক বেশি পজিটিভ হবে। হ্যাঁ, তো সেটা ও করতে পারে, ওটা স্পেশাল ওর জন্য। আমাদের জন্য আমরা ওটা অ্যাভয়েড করব। হ্যাঁ, মানে নিজে থেকে ওই বিষয়ে করাতে যাব না, কারণ আবার না ওই না না, বিষয় নিজে থেকে থেকে করতে প্রশ্ন হবে। করলে অনেক কঠিন হ্যাঁ হবে। হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ ওনাদের বলার সম্ভাবনাও খুব কম, তাই বলছি আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই 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 বলেছো। ঠিক আছে, হ্যালো তাহলে আমরা স্যার। পরশুদিন আবার মিট করছি। হ্যাঁ বলো, কি হ্যালো বলছো? স্যার, একটা কথা হ্যাঁ বলো। বলছি স্যার, যদি বাংলা থেকে বলে থ্রির বাংলা বা হুম ফোরের বাংলা, তাহলে হুম, বাংলা তো ভাষা পাঠ আছে আর একটা পাতাবাহার পাতাবাহার আছে। আছে। আর হ্যাঁ। থ্রিতে তো শুধু পাতাবাহার আছে। তো হুম, বলছি, কোথা থেকে তৈরি করবো? ভাষা পাঠ থেকে তৈরি করলে হবে ফোরের, যদি তৈরি করি? তুমি যে কোনো থেকেই করতে পারো। যদি ভাষা পাঠ থেকে করো সেটা একটা পজিটিভ দিক আছে। খুব কম জনই ভাষা পাঠ থেকে কিন্তু তোমার ডেমো তৈরি করে, অধিকাংশই পাতাবাহার থেকে করে। যদি তুমি ভাষা পাঠ থেকে ডেমো করতে পারো, সেটা একটা পজিটিভ দিক হবে অবশ্যই। ওইটা স্যার যদি বলে বাংলাতে, তবে যদি ভাষা পাঠ থেকে দিই একটা, বলে হ্যাঁ তুমি হ্যাঁ ফোরের হ্যাঁ বাংলা থেকে দাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওইটা আরোহী স্যার পদ্ধতি আমার অ্যাপ্লাই করছো তো? আর ওই পদ্ধতি, হ্যাঁ, ওই গল্প থেকে যেতে হবে আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। উদাহরণ দিয়ে। স্যার হ্যাঁ আরেকটা কোশ্চেন আছে স্যার, 1-2 বল। এর বাংলা থেকে বলে কিরকম দেওয়া যেতে পারে? কোনগুলো বুঝতে 1-2 পারছি এর না ওগুলো। বাংলা তো নেই, 1-2 হচ্ছে সমন্বিত শিখন আমার পদ্ধতির বই বই।
হ্যাঁ, ওখানে সবটাই একসঙ্গে আছে, আলাদা করে নেই। ওখানটায় তোমার ওরা তো অক্ষর শব্দ এগুলো চিনছে আর কি ওখানে। হ্যাঁ, বাক্যানুক্রমিক পদ্ধতি আছে। তো ওই ওখান থেকে ওরা তো মোটামুটি ধরো কবিতা, ছড়া, গান এইগুলো রিলেট করে করা যেতে পারে। ওখানে আলাদা ঠিক করে আছে বাংলার কনসেপ্টটা মানে সেইভাবে শুরু হয়নি। এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে এখানে স্যার, ঠিক অনেক আছে মানে স্যার। আলোচনা করলে অনেকগুলো ধোঁয়াশা আশা করি কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক হ্যাঁ, আছে, আমি আজকে একটা তো শুরু কথা হতে বলতে দেরি চাই। হয়ে গেছিল। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি যে 3 আর 4-এ যে ইংরাজি বইটা আছে বাটারফ্লাই, হুম। ওখান থেকে করাটা ভালো হবে না উইংস বলে যে পার্ট গুলো আছে ওখান থেকে ডেমো করলে বেশি উইংসে ভালো গেলে হবে? উইংসে গেলে তুমি গ্রামারে চলে যাচ্ছ। হ্যাঁ। হ্যাঁ, তাহলে যদি তোমার মনে হয় গ্রামার থেকে করতে পারো, অবশ্যই করতে পারো। আচ্ছা, ঠিক ইংরেজি আছে। গ্রামার শেখাটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। তোমরা মোটামুটি ভাবে একটা প্রস্তুত করে নেবে। আমরা সামনের দিন এটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের 2-একটা ডেমো একটু দেখবো। আচ্ছা স্যার। ঠিক আছে, স্যার একটা ঠিক আছে। ছোট্ট বিষয় স্যার। স্যার হ্যাঁ, বলো। হুম, স্যার একটা ছোট্ট বিষয় বলো। বলছিলাম, দেখুন স্যার, আমরা তো মানে শিক্ষকের সঙ্গেই যুক্ত আছি, আমি বিশেষ করে হ্যাঁ, হ্যাঁ, টিউশন হ্যাঁ, ফিউশন করা বা কিন্তু যে মনোভাবটা, যে টিচার মেটেরিয়ালস এর ব্যাপারটা বলছেন, ওটা হ্যাঁ। একজন একজন সরকারি শিক্ষক বা যে লেভেলে পৌঁছানোর জন্য সেই সেই মনোভাব আর এই মনোভাবের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। তা এই যে ইন্টারভিউ কয়েকটা দিন সময় আছে, এই এর মধ্যে কিভাবে সেই মনোভাবটাকে আনা যায়, তার জন্য যে কিভাবে নিজের লাইফস্টাইল বা কিভাবে নিজেকে মেনটেন করতে হবে বা কিভাবে মানসিক অবস্থায় থাকতে হবে, সেই সম্বন্ধে যদি কিছু বলেন। এইটার জন্য হচ্ছে তোমাকে নিজেকে শিক্ষক ধরে নিতে হবে আগে। মানে যেটাকে বলে যে পাওয়ার অফ ম্যানিফেস্টেশন। পাওয়ার অফ ম্যানিফেস্টেশন মানে তুমি মানে হোয়াট ইউ থিঙ্ক বিকেম ইউর রিয়ালিটি। তুমি যেরকমটা ভাববে তুমি সেরকম হয়ে যাবে। তুমি মানে প্রথম তো হচ্ছে হীনমন্যতার ভাব আগে সরাতে হবে এবং নিজেকে আদর্শ শিক্ষক হিসাবে আগে ভাবতে হবে যে একজন শিক্ষক যা যা করতে পারেন না, আমিও সেগুলো করব না। যে মুহূর্ত থেকে তুমি এটা ভাবতে শুরু করবে তুমি এরকমটা হয়ে যাবে, দেখবে যে ল অফ অ্যাট্রাকশন বলে যেটা ইউনিভার্সের ক্ষেত্রে, সেই ল অফ অ্যাট্রাকশন তোমার প্রতি কার্যকরী হয়ে যাবে এবং তোমার মানে জীবনে ওই শিক্ষকের জীবনে যেরকমটা হয় সেই রকম পথ তোমার জন্য তৈরি হয়ে যাবে। তো তোমাকে আগে এটা ভাবতে হবে যে আমি একজন শিক্ষক এবং আমি একজন আদর্শ শিক্ষক এবং মানে আই এম ট্রাইং টু বি অ্যান আইডিয়াল টিচার এবং এটাই আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমি একজন আদর্শ শিক্ষক হচ্ছি, আমি একজন আদর্শ শিক্ষক হচ্ছি। তুমি মনে প্রাণে এটাই ভাববে এবং এটা ভাবতে শুরু করলেই এই ভাবনাই তোমার মধ্যে পরিবর্তন এনে দেয়। যেমন এইটার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি যে তোমরা রোনালদোর কথা শুনেছো, ফুটবলার। আমরা সমসাময়িক দুটো ফুটবলার দেখেছি বিশ্ববিখ্যাত, একজন মেসি, একজন রোনাল্ডো। মেসি প্রচন্ড স্কিল্ড, প্রচন্ড প্রতিভাবান একজন খেলোয়াড়, কিন্তু রোনাল্ডো সেরকম ভাবে প্রতিভা নিয়ে জন্মায়নি। তার ছোটবেলাটা প্রচন্ড গরিব দরিদ্র অবস্থায় কেটেছিল, কষ্টের মধ্যে কেটেছিল। তার মা সেই কষ্টের মধ্যে থাকা অবস্থায় তার মা রোনাল্ডোর মধ্যে একটা জিনিস মানে চাড়িয়ে দিয়েছিলেন ভেতর থেকে, যে রোনাল্ডোকে বলেছিলেন অলওয়েজ থিঙ্ক দ্যাট ইউ আর দ্য বেস্ট। এবং ভাবো একটা প্রচন্ড গরিব, সারাদিন পেটে দানা পানি পড়েনি, বাবা ওইরকম অত্যাচারী, তার জীবনে মা ছাড়া কিছু নেই এবং তার মা তাকে যে কথাটা বলছে সেই কথাটা সে মনে প্রাণে বিশ্বাস করছে এবং সে এটাই বারবার করে মন্ত্রের মতন আওড়াচ্ছে, আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট। পরবর্তীকালে সে খেলার সুযোগ পেয়েছে, অন্য কিছু সুযোগ পেলে হয়তো সেখানেও সে বেস্ট হয়ে যেত। সে যখন ফুটবল খেলার সুযোগ পেলো তা সে সারা জীবন মনে আউড়ে যাচ্ছে কিন্তু এটা আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট, এবং সে হয়েছে বেস্ট। স্কিল না থাকা সত্ত্বেও রোনাল্ডো কিন্তু বেস্ট প্লেয়ার হয়েছে ওয়ার্ল্ডে। তো এইটা হচ্ছে দ্য পাওয়ার অফ ম্যানিফেস্টেশন। যদি তুমি সব সময়ের জন্য এটা কল্পনা করো যে আমি একজন আদর্শ শিক্ষক, আমি একজন আদর্শ শিক্ষক, এটা যদি কল্পনা করতে থাকো, তুমি আসলেই একজন শিক্ষক হয়ে যাবে, আদর্শ শিক্ষক হয়ে যাবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে ব্যাপার, যেটাকে ম্যানিফেস্টেশন পাওয়ার বলো বা ল অফ অ্যাট্রাকশন বলো, এক একজন এক এক রকম নামে ডাকে, কিন্তু এটা তোমাকে আগে বিলিভ করতে হবে এবং এটাই নিজের মনের মধ্যে ঘোরাতে হবে। আচ্ছা, আমার একটা ফোন বারবার করে আসছে, আমি ফোনটা একটু রিসিভ করছি। তোমাদের পরশুদিন আবার তোমাদের ক্লাসে মিট করছি।
তোমাদের যা যা প্রশ্ন আছে তোমরা গ্রুপে রাখবে, আমি সেগুলো এক এক করে সমাধান স্যার করার আমার চেষ্টা করবো। একটাই কোশ্চেন ছিল, অনেকক্ষণ থেকে বলছি কিন্তু হ্যাঁ সুযোগই বলো পাচ্ছি বলো। না। হ্যাঁ বলো। বলছি আমার আমি একজন হাউস ওয়াইফ, আমার একটা ছোট বাচ্চা আছে 1 থেকে হ্যাঁ 1.5 বছরের। তো হ্যাঁ। আমাকে যদি বলে যে আপনি ইন্ট্রোডিউস দেন কি আপনি মানে সংসার সামলে কিভাবে স্কুলে আসবেন, আপনাকে চাকরিটা আমরা দিলাম, তো কিভাবে আমি উত্তরটা দেব এটাই জিজ্ঞেস এই কথাটা করছিলাম। ওরা, প্রথম তো বলি, এই কথাটা ওরা জিজ্ঞেস করবে না আপনি সংসার সামলে কিভাবে আসবেন, কারণ হাজার হাজার মহিলা শিক্ষিকা যারা আছেন তারা সংসার সামলে যাচ্ছেন। এটা তুমি আসলে ভাবছো, কারণ এখন তোমাকে হয়তো, তোমার বাচ্চার বয়স কত? সেই 1 বছর 2 মাস। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার ওয়াইফের জমজ বাচ্চা, এবং সেই বাচ্চা সামলেও কিন্তু ও স্কুল করেছে। তো এরকম অনেকজন করছে, অনেক শিক্ষিকা করছে। তো এইটা আসলে তুমি এখন ভাবছো কারণ তোমার মনে হচ্ছে যে তুমি ছেড়ে যেতে পারবে না বলে, তোমাকে প্রশ্ন করলে তুমি কি করবে। মহিলাদের দশভুজা এমনি এমনি বলে না, তাদেরকে তারা সমস্ত দিকই ভালো করে সামলাতে পারে। তোমাকে যদি এই প্রশ্নই করে কিভাবে সামলাবেন, তুমি এটা তো বলতে পারো যে একজন মহিলা স্যার গোটা রাজ্য সামলে নিচ্ছে, আমার বিশ্বাস আমিও দুটো দিক অবশ্যই ভালো করে সামলাতে পারবো। ওখানে যারা থাকবেন তারা অবশ্যই তৃণমূলপন্থী ইয়ে হবেন, ব্যক্তি হবেন, এবং এই কথাটা তারা যথেষ্ট প্লিজড হবেন। স্যার বলছি যে ও যে কথাটা বললো, মানে এটা আমিও ভেবেছি, আমারও বাচ্চা 1.5 বছরের। তো আমি মানে এইটাকে আমি এইভাবে ভেবেছিলাম যে এটা আমি হুম। আমার একটা প্লাস পয়েন্ট হিসাবে ও নিজের সম্পর্কে বলার ক্ষেত্রে শেষে একটা বাক্য বলবো, স্যার বর্তমানে আমি একজন 2 বছরের শিশুর মা, এবং আমি মনে হুম। করি এটা আমার শিক্ষকতার জীবনে যথেষ্ট একটা পজিটিভ দিক, কারণ অবশ্যই, আমি অবশ্যই আমার গুরুত্বপূর্ণ বাচ্চাকে প্রভাব হবে। হ্যাঁ যে হ্যাঁ, ঠিক ঠিক। ধৈর্য এবং যে একটা শিশুকে প্রতিনিয়ত বুঝছি, এটা আমাকে আরো বেশি দৃঢ় এবং পরিপক্ক করে তুলছে একজন আদর্শ শিক্ষিকা শিশুকে, হয়ে হ্যাঁ, ওঠার জন্য। কারণ শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, সেখানে একজন শিক্ষার্থীকে তুমি ভেতর থেকে বুঝতে পারলে টিচিং লার্নিং প্রসেসটা আরো বেশি এফেক্টিভ হবে। এবং প্রাইমারিতে স্যার মহিলাদেরকেই তো প্রাক বেশি গুরুত্ব দিয়ে প্রাথমিকটা দেখা কি, ওই কারণে। স্যার বলছি প্রাক প্রাথমিকটা কি হ্যাঁ বলো। হ্যালো। প্রাথমিক যে বই আছে প্রাইমারিতে পড়ানো হয়? হ্যাঁ কথা কেটে যাচ্ছে, বলো। প্রাক প্রাথমিকে যে দুটো বই আছে হ্যাঁ হ্যাঁ। ওই দুটো পড়ানো হয়, বা আমাদের 1 to 5 এর মধ্যে যে ওটা ইনক্লুড? 1 to 5 এর মধ্যে, হ্যাঁ, এইটা প্রাক প্রাথমিকটা নজযৌন তথ্য অবস্থায় আছে। ওটা পড়ানো হয় বলতে, ওটা স্কুল আসবে, বাচ্চারা স্কুলের সঙ্গে অভ্যস্ত হবে, পড়ানোর মতন করে না। ওটা স্কুলের সঙ্গে অভ্যস্ত হওয়ার একটা প্রসেস, তাদের সূক্ষ্ম হাতের স্নায়ুর বিকাশ, বিভিন্ন ধরনের বিকাশের সঙ্গে জড়িয়ে অবচেতনে সংখ্যা প্রতীক চিনতে শেখার একটা প্রসেস, অনেকগুলো। পড়ানো অর্থে না সেটা, অভ্যস্ত করা হয় সিস্টেমের সঙ্গে, এডুকেশন সিস্টেমের সঙ্গে। শিশু যখন ভর্তি হয় তারই প্রাক প্রাথমিকের ওই বই দুটো মানে অভ্যাস করানো হ্যাঁ হ্যাঁ, অনেকই হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের প্রশ্নগুলো তোমরা একটু লিখে রাখো। হ্যাঁ, আমি এবার মেসেজে অ্যান্সার দিচ্ছি। কলটা আমি ডিসকানেক্ট করছি। ঠিক আছে।